একটি আবৃত্তি আঙ্গিনা নামে একটি আবৃত্তি সংগঠন তৈরি করেছেন এবং এই সংগঠন থেকে আজকে বোধহয় প্রথম কর্মশালা শুরু এবং আজকে তার দ্বিতীয় ক্লাস আমি যতটুকু জানি। যে আবৃত্তি আঙ্গিনা একটি আবৃত্তি সংগঠনের নাম। শুধু আবৃত্তি না, কর্মশালার নাম দেওয়া হয়েছে বোধহয় আবৃত্তি উপস্থাপনা সংবাদ পাঠ, মানে বাচিক শিল্পের যত জায়গা আছে সব জায়গায় এটা দিয়ে কাজ করা যাবে। আমরা যদি এই ক্লাসটা এই শুধু এই ক্লাস না, কর্মশালায় যতগুলো ক্লাস হবে সব ক্লাসগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারি এবং প্রশিক্ষক যে ক্লাসগুলো নিবেন সেই ক্লাসগুলো যেন আমরা ফলো করতে পারি, ফলো করে যেভাবে বলা হয় সেভাবে শিখে বই পড়ে অথবা প্র্যাকটিস করে আমরা যেন একজন আদর্শ শিল্পী হতে পারি। কর্তৃপক্ষ যে উদ্দেশ্য নিয়ে কর্মশালা শুরু করেছেন, আবৃত্তি আঙ্গিনার যে উদ্যোগটা, এই উদ্যোগটা যেন ব্যর্থ না হয়, আমরা সেদিকে খেয়াল রাখব। শুরুতেই বলেছি যে কর্মশালার নাম হচ্ছে কি আবৃত্তি উপস্থাপনা সংবাদ পাঠ, নাটকের সংলাপ সবটাই। একটু সংশোধন করে দেই মিনা ভাই, আমাদের শুদ্ধ প্রমিত উচ্চারণ আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা। জি হ্যাঁ, একটা আরেকটা সংযোগ হলো শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা কর্মশালা। এখন আমরা মূলত সাধারণত এটাকে আবৃত্তি কর্মশালাই বলা হয়, কারণ আবৃত্তি কর্মশালা করতে গেলে একটা বাংলা ভাষার, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষা কথা বলি, বাংলা ভাষায় লিখি, সবকিছু বাংলা আমাদের। আমাদেরকে বাংলা ভাষার মিনা ভাই আনমিউট করে নেন। মিনা ভাই শোনা যাচ্ছে না। কামাল মিনা ভাই, আপনি একটু আনমিউট করে নেন। কি মিউট হয়ে গেছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি জি জি। আমরা শুধু আবৃত্তি কর্মশালা করতে আসলে যে শুধু আবৃত্তি শিখবো তা নয়, আমরা শুদ্ধভাবে কথা বলা, শুদ্ধভাবে গান গাওয়া, শুদ্ধভাবে খবর পড়া, উপস্থাপনা করা, সবই একই কর্মশালায়। আপনি উপস্থাপনা করতে গেলে যে কর্মশালা করতে হবে, আবৃত্তি করতে আসলে একই কর্মশালা করতে হবে। শুদ্ধ উচ্চারণ আগে শিখতে হবে, আগে শেখার জন্য যে সমস্ত কর্মশালার যে সিলেবাসগুলো থাকে আবৃত্তি কর্মশালায় সেগুলো শেখানো হয়। এর জন্য সাধারণত এটাকে আবৃত্তি উপস্থাপনা কর্মশালা নাম দেওয়া হয়। তারিক হাসিব ভাই যদি বললেন যে শুদ্ধ উচ্চারণের সাথে কথাটা আছে, আমরা মূলত মনে হয় এটা আবৃত্তি প্রধান, তাই নয় কি? আবৃত্তি প্রধান, মানে আবৃত্তি শিল্পীদেরকে, নাটকের শিল্পীদেরকে, গানের শিল্পীদেরকে বাচিক শিল্পী বলা হয়। বাচিক শিল্পী কথার মানে হচ্ছে যে বাচ্য, আমরা মুখের কথা দিয়ে যে শিল্প উপস্থাপন করি দর্শকদের মনোরঞ্জনের জন্য, তারাই বাচিক শিল্পী। সেটা হতে পারে গানের শিল্পী, হতে পারে আবৃত্তি শিল্পী, হতে পারে উপস্থাপক, হতে পারে নাটক, সবটাই বাচিক শিল্পের অন্তর্ভুক্ত। যেহেতু আমরা আবৃত্তি সংগ্রহের নাম হচ্ছে আবৃত্তি আঙ্গিনা, আবৃত্তি নিয়ে কথা বলি আমরা। যেমন আমাদের ধাপে ধাপে আমরা স্কুল জীবনে যা শিখে আসছি সেখান থেকে পরিবর্তন হয়েছে, আবার গবেষণা হচ্ছে, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন হচ্ছে নতুন নতুন করে। আমি আজকে একটা হাই স্কুলের একটা ক্লাসের ব্যাকরণ বই পড়ছিলাম, সেখানে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেকগুলো শব্দ অক্ষর বাদ দেওয়া হয়েছে, অনেকগুলোকে সংযোজন করা হয়েছে নতুন করে, সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। কারণ হচ্ছে বাংলা একাডেমি প্রতিনিয়ত এখান ভাই, থেকে এখন ক্লাস শুরু হয়েছে, এখন ক্লাসে আছে, আপনি ক্লাসের পরে ফোন দিন 9টা বা 10টার দিকে। এখন সেখান থেকে আমরা নিয়মিত নতুন নতুন নতুনত্ব শিখছি। আমরা স্কুল জীবন যা শিখে এসেছি এখন একটু আলাদা হয়ে শিখছি, এই জন্য প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বিভিন্ন যুগই আমরা বাংলা সাহিত্যকে ভাগ করি। আমি দিকে না যাই, আমাদের যেহেতু আবৃত্তি কর্মশালা, আবৃত্তির আঙ্গিনার সংগঠনের নাম, সেখানে আমি প্রথমে শিখতে হবে যে আবৃত্তি কি। আমরা যে আবৃত্তি শিখতে আসছি সেই আগে তো সেই বিষয়টাকে শিখতে হবে। আমি যে বিষয়ে ক্লাস করছি, আমি যে বিষয়ে ক্লাস শিখবো সেই বিষয়টা আগে বুঝতে হবে, বিষয়টা কি। আবৃত্তি হচ্ছে এক সময়
আগে, অনেক আগে, প্রাচীন যুগে এক সময় আবৃত্তির সংজ্ঞা এভাবে বলা হতো যে বারবার পাঠ করাকে, একটা বিষয়বস্তুকে, একটা বিষয়কে বারবার পাঠ করাকে আবৃত্তি বলা হতো। কিন্তু আধুনিক যুগে সেই সংজ্ঞার পরিবর্তন হয়েছে। এখন আমরা আবৃত্তি বলতে বুঝি যে সূক্ষ্ম, সুন্দর এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে কোনো কিছুকে কণ্ঠের মাধ্যমে শ্রোতার কাছে তুলে ধরা, এটা নাম হচ্ছে আবৃত্তি। ঠিক আছে, একসময় বলা হতো যে বারবার পাঠ করাকে বলা হয় আবৃত্তি। এখন আমরা আধুনিক যুগে আমরা যখন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করি, আমাদের ভাষায় সহজ সংজ্ঞা হচ্ছে আবৃত্তি কি। আবৃত্তি হচ্ছে যে কোনো কিছুকে, কোনো বিষয়বস্তুকে, বাংলা ভাষার কোনো বিষয়বস্তুকে আমরা সুন্দরভাবে, শুদ্ধভাবে, নিজের কণ্ঠের মাধ্যমে জনগণের সামনে, দর্শকদের সামনে, দর্শকদের মনোরঞ্জনের জন্য উপস্থাপন করি, সেটা হচ্ছে আবৃত্তি। সেখানে আমরা কি করি? আবৃত্তিকারা শুধু কণ্ঠ দিই। আবৃত্তিকাদের প্রধান সম্পদ, প্রধান অস্ত্র হচ্ছে শিল্পী হিসাবে কণ্ঠ, আর কিছু নেই। কারণ আবৃত্তিকের সাথে আনুষঙ্গিক কোনো যন্ত্র থাকে না, কণ্ঠ দিয়ে শ্রোতাকে বুঝাতে হয়। যিনি কণ্ঠের মাধ্যমে ছড়া, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, রূপকথা, গল্প ইত্যাদি বিভিন্ন বিষয় মানুষের সামনে উপজীব্য করে তোলেন, নিজের প্রতিভা দিয়ে, অর্থ, ভাব, মেধা, মনন দিয়ে শ্রোতার কাছে প্রকাশ করেন, তিনি হচ্ছেন আবৃত্তিকার। এখন আমরা আবৃত্তি কাকে বলে পেলাম, আবৃত্তিকার কাকে বলে পেলাম, এটা আমাদের জানা উচিত। এখন আবৃত্তির কাজ করতে হলে কি করতে হয়? একজন আবৃত্তিকার শুধু তার আবেগ, অনুভূতি দিয়ে শ্রোতার কাছে পৌঁছান। হ্যাঁ, আবৃত্তিকার আবৃত্তি করেন, শ্রোতা বসে বসে শোনে। এখানে মুখোমুখি সংযোগ, এখানে কোনো আড়াল নেই। আপনি যখন মঞ্চে আবৃত্তি করবেন, সামনে সারি সারি হাজার হাজার দর্শক বসে আছে, আপনি সামনে কবিতা পড়ছেন, এখানে কোনো ই নাই, সরাসরি শ্রোতার সাথে সংযোগ হচ্ছে, আপনি শ্রোতার মনে আনন্দ দিচ্ছেন। এই আনন্দ দেওয়ার জন্য আবৃত্তিকার তার কণ্ঠস্বরে ওঠানামা, উচ্চারণ, ছন্দ, রস, এই সমস্ত দিয়ে একটি সুন্দর আবহ তৈরি করেন। আবৃত্তিকার একজন লেখক বা কবির কবিতাকে, কবি বা লেখক যেভাবে লিখেছেন, সেখানে আমাদের সামনে সরাসরি সংযোগ ঘটিয়ে দেন। কিন্তু তাই বলে আবৃত্তিকার কিন্তু কোনো লেখক বা কবির প্রচারক নন, অথবা কোনো প্রতিনিধিও নন। কারণ আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ি, রবীন্দ্রনাথ আমাকে দেখেনি, আমি রবীন্দ্রনাথকে দেখিনি বাস্তবে, কিন্তু তার কবিতা পড়ে তার সাথে পরিচয়, নজরুলের কবিতা পড়ে তার সাথে পরিচয়। আমি তার লেখাটাকে, তার অনুভূতিকে আমি দর্শকদের সামনে তুলে ধরছি। এখন আবৃত্তির জন্য প্রচুর অনুশীলন দরকার। শুধু আবৃত্তি না, যে কোনো বিষয়ে কাজ করতে হলে প্রচুর অনুশীলন করা দরকার। অনুশীলনী ছাড়া আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন না, ভালো অভিনেতা হতে পারবেন না, ভালো উপস্থাপক হতে পারবেন না, আবৃত্তিকার হতে পারবেন না। কোনো বিষয়, আপনি ব্যবসা করতে গেলেও প্রথমে ব্যবসা শিখতে হবে, না শেখা ছাড়া, অনুশীলন ছাড়া আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না। যেমন কঠোর অনুশীলন করে আপনাকে আবৃত্তি করতে হবে। আপনার বিশুদ্ধ উচ্চারণ, ছন্দ, জ্যোতি, রস, ভাব, মেধা, মনন দিয়ে শ্বাস প্রশ্বাসের সঠিক ওঠানামা, কণ্ঠস্বরের সঠিক প্রয়োগ, এইগুলো দিয়ে আপনাকে বিভিন্ন সময় ছড়া, কবিতা আবেগময় কণ্ঠে শ্রোতার কাছে পৌঁছে দিতে হবে। আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্প মাধ্যম হচ্ছে বোধহয় গান, আমার দৃষ্টিকোণ থেকে, গান, নাটক, আবৃত্তি। এখন আপনাকে শিল্পী, গানের শিল্পী হতে হলে আপনাকে প্রচুর মানে পরিশ্রম করতে হয়। আপনাকে প্রথম কিছু রাগের সঙ্গে, কিছু সুরের সঙ্গে পরিচিত হতে হয়। এরপরে প্রথম স্বর সাধনা করতে হয়, হারমোনিয়ামের সাথে সারেগামা বলা হয়, স্বর সাধনা করতে হয়। এরপরে কয়েকটি রাগের সঙ্গে পরিচয়, এরপরে আস্তে আস্তে প্রশিক্ষণের মাধ্যমে গান কণ্ঠে তুলে নিয়ে তারপরে ই হয়, আপনি ই করবেন, পরিচিত শিল্পী, ভালো মানের শিল্পী হবেন। এর জন্য আপনার স্বর সাধনা দরকার, আর তারপরে রাগ শেখা দরকার, এরপরে তাল, লয়, তান ঠিক মতো শেখা দরকার। আবৃত্তি করতে হলে কিন্তু অনুশীলনের প্রয়োজন, অনুশীলনের ছাড়া আবৃত্তির কোনো বিকল্প নেই। আর এই অনুশীলনের পাশাপাশি আবৃত্তিকারকে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক বিষয়, আলাদা কিছু বিষয় তার নিজের মধ্যে অর্জন করতে হয়।
যেমন গানের শিল্পীর সাথে যন্ত্র থাকে। হুম। আবৃত্তিকারকে কোনো কিছু ব্যবহার না করে, যদি কখনো মিউজিক থাকে হারমোনিয়াম হালকা, বাঁশি, সেটা উপজীব্য হিসাবে, সহকারী হিসাবে, কিন্তু আপনাকে নিজের ব্যক্তিগত যোগ্যতা দিয়ে মনের মাধুরী মিশিয়ে কোনো ছড়া কবিতাকে দর্শকদের সামনে তুলে ধরতে হবে। তাই তাই আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে সমস্ত দায় দায়িত্ব বহন করতে হয়। যেমন সঙ্গীত শিল্পের ক্ষেত্রে সঙ্গীতের সঙ্গে, অর্থাৎ সঙ্গীত শিল্পের সাথে সঙ্গতের একটা বিষয় থাকে। সঙ্গত বলতে বোঝাচ্ছি আমি, সঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র থাকে, বাদ্যযন্ত্র দল থাকে, বাঁশি থাকে, হারমোনিয়াম থাকে, দোতারা থাকে, তবলা থাকে, ঢোল থাকে, অনেক কিছু থাকে। আর আধুনিক যুগের শিল্পের ক্ষেত্রে তো আরো 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 অনেক কিছু থাকে। এই জন্য যদি আরো কি থাকে, একজন গীতিকার গানটি লেখেন, সুরকার সুর করেন, তারপর শিল্পী গান কণ্ঠে তুলে আনেন। একজন মিনা ভাই, সুরকার। জি ভাই। আমাকে অনেকে মেসেজ করছে, আমি আবার একটু বলে দিচ্ছি সবার জন্য। আমাদের ইতিমধ্যে পার্টিসিপেন্ট আছে আমি সহ এখানে 59 জন। আজকে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণের পরিচয় এবং উচ্চারণের স্থান। আপনারা নোট করে নিতে পারেন। আশা করি আজকে আমরা এর মধ্যেই থাকবো। জি, ধন্যবাদ ভাই। আজকের জি, ক্লাসের বিষয় ধ্বনি ও বর্ণের পরিচয় এবং উচ্চারণের স্থান। আমি সেদিকে একটু সূচনা দিয়ে যাচ্ছি। কিছু ভাই, সূচনা দিয়ে যাচ্ছি আমি। এখন আমি কেন বলছি এই কথাগুলো, আমি সবাইকে বোঝানোর জন্য যে কেন আমাকে এই অনুশীলন করতে হবে। আপনি যদি গানের শিল্পী হন, গান যদি ভালো না লাগে, আপনি বলতে পারেন, ভাই শুরু করে সুরটা ভালো হয় নাই, ভাই গীতিকারের গান লেখার লাইনগুলা, শব্দগুলা ঠিক ছিল না, ভালো ছিল না, যেন ভালো গাইতে পারি নাই, অথবা যন্ত্রসঙ্গীত শিল্পী যারা ছিলেন তারা ভালো করতে পারে নাই। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে হয় কি, আবৃত্তির ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলা আপনাকে করতে হবে। আহ কোনো এক্সকিউজ করা যাবে না। আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে সমস্ত দায় দায়িত্ব বহন করতে হবে। যদি কোনো কবিতা ভালো না লাগে, আবৃত্তি ভালো না লাগে, দর্শকদের কেউ বললে আপনাকে নিজের অযোগ্যতা, নিজের অক্ষমতাকে স্বীকার করে নিতে হবে, কারণ আপনার সাথে অন্য কেউ ছিল না। আপনি সমস্ত কিছু দায় দায়িত্ব নিয়ে আবৃত্তিকার, মানে শ্রোতাদের আবৃত্তি শুনিয়েছেন। মানে আবৃত্তি শিখতে হলে আমাদেরকে কি করতে হবে? কঠোর অনুশীলন করতে হবে। কি বিষয়টা অনুশীলন করতে হবে সেটা বুঝতে হবে আমাদেরকে। আমি সেই দিকে যাচ্ছি। সেটা হচ্ছে, আবৃত্তি শিখতে হলে কঠোর অনুশীলন করতে হবে। সে কি অনুশীলন করবেন? ভালো আবৃত্তিকার হতে হলে কিছু বিষয় মনে রাখতে হবে। মনে রাখবেন, আপনি ক্লাসের সাথে সাথে লিখতেও পারেন আপনি। যেমন, প্রথমেই আপনার দরকার আপনার ভাষার শুদ্ধ উচ্চারণ। আপনি যে ভাষায় কবিতা পড়বেন, সেটা ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, বাংলা হতে পারে, উর্দু, হিন্দি, যেটাই বলেন, যে ভাষায় আপনি কবিতা পড়বেন সেই ভাষার শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। এরপরে রস, ছন্দ, ভাব, এরপরে কোন লাইনে কতটুকু থামবেন, কোথায় থামবেন, তারপরে স্বর, আপনার বাকযন্ত্রের কণ্ঠের সক্ষমতা, তারপরে আপনার শ্বাস প্রশ্বাস কতটুকু কোথায় নিবেন, কোথায় ছাড়বেন, এই বিষয়গুলা অনুশীলন করার মাধ্যমে একজন সফল আবৃত্তিকার হতে পারবেন। এখন প্রথম দিকে শুরু করতে হয় যে শুদ্ধ উচ্চারণ। যে কোনো ভাষার, যে কোনো শিল্পী হতে হলে আপনাকে ওই ভাষার শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। শুদ্ধ উচ্চারণ শেখার জন্য কি করতে হবে? শুদ্ধ উচ্চারণ শেখার জন্য প্রথমে ওই ভাষার ধ্বনি বর্ণ যেগুলো আছে, ওই ভাষার ধ্বনি এবং বর্ণ যেগুলো আছে, ওইগুলো শুদ্ধভাবে উচ্চারণটা শিখতে হবে। আপনি যদি বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণ যদি শুদ্ধ উচ্চারণ করে শিখতে পারেন, যেটাকে বলা হয়, আরবি যারা জানেন, আরবি যারা পড়েছেন, তাদেরকে বলা হয় আরবিতে মাখরাজ। আরবি হরফের উচ্চারণ যে নিয়ম, সেটাকে আরবিতে বলা হয় মাখরাজ। আর ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রেও ইংরেজি ভাষার যে হয়, উচ্চারণ শেখানো হয় টোফেল, আইএলটিএস, সেখানে বলা হয় ফোনেটিক্স। প্রথমেই শেখানো হয় যে এবিসিডি কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন, ফোনেটিক্স। আর বাংলা ভাষায় যে আমরা শুদ্ধ উচ্চারণ শিখি, এটাকে বলা হয় উচ্চারণের সূত্র। এখন শুদ্ধ উচ্চারণ করতে হলে কি হবে? প্রথমে আপনার বর্ণ, ধ্বনি এবং বর্ণভাবে শুদ্ধভাবে উচ্চারণ করা শিখতে হবে। আপনার 50% হয়ে গেল। আপনি যদি একটা ভাষার, বাংলা ভাষার ধ্বনি এবং বর্ণ উচ্চারণ শুদ্ধভাবে করতে পারেন, আপনার শুদ্ধ উচ্চারণ 50%, অর্ধেক শেখা হয়ে গেল। এরপরে আপনার এইগুলোকে প্রয়োগ করে, এবং বাংলা ভাষার উচ্চারণ কিছু সূত্র আছে, যেমন নত্যবিধান, সত্যবিধান, তারপরে আদ্যা, মধ্য, অন্তয়া, এরকম বিষয়ে কিছু সূত্র আছে। এই সূত্রগুলো শিখলে আপনি 80-90% শুদ্ধভাবে কথা বলতে পারবেন। হ্যাঁ, কোনো ব্যক্তি
কোনো ভাষা নিয়ে কেউ বলতে পারবে যে আমি 100% শুদ্ধ। কারণ হচ্ছে শুদ্ধ উচ্চারণ নিয়ে অনেক বিতর্ক আছে, আমাদের শিল্পীদের মধ্যে অনেক বিতর্ক আছে। সবাই বড় বড় শিল্পী, বড় বড় প্রশিক্ষক, দুইজন প্রশিক্ষক আলাদা আলাদা মত পোষণ করেন উচ্চারণের ব্যাপারে। আমি সেদিকে না যাই। শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে প্রথম কি করতে হবে আমাদেরকে? বর্ণের উচ্চারণ, ধ্বনির উচ্চারণ শিখতে হবে। ধ্বনি এবং বর্ণের উচ্চারণ শিখতে হলে কি প্রথমে যেতে যে আমি কি করেছি। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম, ধ্বনি এবং বর্ণ, আমাকে সেটা ধ্বনি এবং বর্ণ কি আমরা একটু সংক্ষেপে বর্ণের সাথে পরিচিত হয়ে আসি। আমরা একটু ধ্বনি এবং বর্ণের সাথে পরিচিত হয়ে আসি। ধ্বনি হচ্ছে, অনেকে বিতর্ক করেন ধ্বনি আগে না বর্ণ আগে। হ্যাঁ, বিতর্কের অবসান হচ্ছে ধ্বনি আগে। আগে ধ্বনি সৃষ্টি হয়েছে পৃথিবীতে, তারপরে বিভিন্ন ভাষার বর্ণ সৃষ্টি হয়েছে, বর্ণ তৈরি হয়েছে। ধ্বনি কি? আমরা যে মুখ থেকে কথাগুলা বলি, আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ করি। আমাদের বাকযন্ত্র কি? নাক, কান, গলা, জিহ্বা, তারপরে ঠোঁট, তারপরে চোয়াল, তালু, মূর্ধা, অগ্রতালু, পশ্চাৎতালু, মধ্যতালু, জিভ তো বলেছি। এই সবগুলো মিলে হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা কথা বলি। এই বাকযন্ত্রের সাহায্যে কথা বললে কি করি আমরা? ধ্বনি আমরা যে কথাগুলো বলি এইগুলো ধ্বনি। হ্যাঁ, মানুষ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত এবং সৃষ্ট যে উৎপাদিত উপাদান, আমাদের এই কণ্ঠের মাধ্যমে সৃষ্ট এবং উৎপাদিত জীবন, এইটা হচ্ছে ধ্বনি। আমি যে সোজা কথা যদি বলতে যাই, মানুষ নিজের মনের ভাব প্রকাশ করার জন্য যে অর্থবোধক ভাষা ব্যবহার করে, অর্থবোধক শব্দ মুখ থেকে বের হয়, এটার নাম হচ্ছে ধ্বনি। ধ্বনি কয় প্রকার? সংজ্ঞা শিখলেই তার প্রশ্ন সামনে চলে আসে, যেটা কয় প্রকার। আমরা মানে যারা যারা আছেন কথা বলতে পারে, কেউ যদি বুঝতে ভুল হয়, সমস্যা, আমাকে প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে কি বললাম, যে আমরা আমাদের মনের স্যার ভাব একদম ধ্বনি প্রথম শুরু হয়েছে, এরপরে কতগুলো ধ্বনি মিলে একটা শব্দ হয়, কতগুলো শব্দ মিলে একটা বাক্য হয়, কতগুলো বাক্য মিলে আমরা যে মনোভাব প্রকাশ করি সেইটা ভাষা হয়। ধ্বনি হচ্ছে আমরা আমাদের মনে ভাব প্রকাশ করবার জন্য অর্থবোধক যে সমস্ত শব্দ ব্যবহার করি, যে সমস্ত ভাষা মুখ থেকে বের করি, এইটার নাম হচ্ছে ধ্বনি। ঠিক আছে? ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। মিনা ভাই, একটু একটু ইন্টারাপ্ট করব। আমাদের শিক্ষার্থী যারা আছেন অনেকেই নবীন, তো জি, আর একটু স্লো বললে অনেকে নোট করছেন, সবার কাছেই পেন্সিল নোট আছে। জি জি, একটু সুযোগ দিবেন যাতে করে সবাই লিখতে পারে। ধন্যবাদ। কেন দ্রুত বলছি যে সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা, এই জন্যই কি দ্রুত। আমি আমি না, কোনো সমস্যা ইয়ে নেই। আপনি আস্তে আস্তে যান, যেন সবাই ধরতে পারে। আস্তে আস্তে বলেন, এমন ভাবে যেন সবাই নোট করতে পারে। ধন্যবাদ। শিক্ষার্থীরা এই বিষয়গুলো বললে আমি উপকৃত হবো। যেমন তারিক ভাই বলে দিল, আমি তো জানতাম না যে আপনারা লিখতে পারছেন না। ঠিক আছে, এরপরে আমরা কোথায় যাব? ধ্বনি তাহলে কয়টা পেলাম? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। এরপর আমরা যাব বর্ণ। ধ্বনি থেকে আমরা বর্ণ পাই। আমরা যে কথাগুলো বলি, বলা ওয়ালাইকুম। আমরা যে কথাগুলো বলি, বলা শেষ হয়ে গেলে, কথা বলা শেষ, সামনে কিছু দেখছি না, আর কিছু কোনো রেকর্ড থাকছে না। এখন তো মোবাইলে রেকর্ড করা যায়, কিন্তু আমি যে রেকর্ড না করি, আমি যে কথাগুলো বলছি, একটু পরে কথাগুলো থাকছে না, আমি দেখতে পাচ্ছি না। পরবর্তীতে যে আমরা পড়বো, আবার দেখবো, এই কথাগুলা থাকছে না, ধ্বনি মুখ থেকে বের হচ্ছে, বাতাসে মিলিয়ে যাচ্ছে, শেষ। তখন মানুষের প্রয়োজন অনুভব করলো যে আমি যে কথাগুলো বললাম, আমি যে আরেকজনের কাছে খবর পৌঁছাবে, জন্য লেখা দরকার। লেখার জন্য কি করতে হবে? এরপরে শুরু হলো গবেষণা প্রত্যেক জাতিকে, যে লেখার জন্য কি করতে হবে। এরপরে পাথরে লিখতো, গাছের বাকড়ে লিখতো, পশুর চামড়ায় লিখতো, কিন্তু লেখার জন্য তো একটা বিষয় লাগবে, কি লিখবো আমি? তখন মানুষ গবেষণা করতে 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 প্রত্যেক ভাষার জন্য সিম্বল, মানে প্রতীক তৈরি করলো, যে আমি এই শব্দটা কোন সিম্বল দিয়ে, কোন প্রতীক দিয়ে লিখলে আরেকজন বুঝতে পারবে। এরকম কালের পরিক্রমায় আমরা বাংলা ভাষা পেয়েছি, বিভিন্ন রকম
আম, ধাপে 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 আমরা আজকে আধুনিক ভাষা পেয়েছি। এর অনেক ইতিহাস আছে। যাই হোক, এখন আম, ধ্বনি যে আমরা উচ্চারণ করি, এই ধ্বনিটাকে লিখে রাখার জন্য মানুষের প্রয়োজন পড়লো কিছু প্রতীক বা চিহ্ন। বিভিন্ন ভাষার মানুষ কিছু প্রতীক বা চিহ্ন আবিষ্কার করেছেন। যেমন আপনারা দেখবেন জাপানি ভাষার আম, আহ, বর্ণ একরকম, চায়না ভাষার বর্ণ একরকম, ইংরেজি ভাষা বর্ণ একরকম, আরবির একরকম, আমাদের বাংলার আর এক রকম। প্রত্যেক ভাষার মানুষ তার নিজস্ব পছন্দ মতো প্রতীক বা চিহ্ন তৈরি করে রেখেছেন। ধ্বনি উচ্চারিত হওয়ার পরে পরে শেষ হয়ে যায়, তাকে আর দেখা যায় না। তাই তাকে লিখে রাখার জন্য, ধ্বনিকে পরবর্তীভাবে ব্যবহার করার জন্য মানুষ প্রতীক হিসাবে কিছু চিহ্ন আবিষ্কার করলো। ধ্বনির প্রতীকের নাম হচ্ছে বর্ণ। ঠিক আছে? ধ্বনি যে আমরা শিখলাম এই কথা বলার, এই ধ্বনিটাকে লিখে রাখার যে প্রতীক বা চিহ্ন, এটার নাম হচ্ছে বর্ণ। যদি আপনি একটু ভালোভাবে বইয়ের ভাষায় লিখে রাখতে চান, তবে সেটা কথা হচ্ছে ধ্বনির সবচেয়ে ছোট একককে লিখে প্রকাশ করবার জন্য যে সংকেত বা প্রতীক ব্যবহার করা হয়, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বর্ণ। জি ভাই, আরেকবার রিপিট করেন। সেটা হচ্ছে, মানে ব্যাখ্যা তো বোঝা গেল, আমি সংজ্ঞাটা বলছি। ধ্বনির সবচেয়ে ছোট একক, একক তো আমরা সবাই জানি। যেমন আমরা যখন মাপি, কেজি, গ্রাম, কুইন্টাল, মেট্রিক টন, এর আমাদের মাপার সবচেয়ে ক্ষুদ্র একক কোনটা? গ্রাম। আমরা যে দৈর্ঘ্য প্রস্থ মাপি, ক্ষুদ্র একক কোনটা? মিটার। সেরকম ধ্বনির মানে সবচেয়ে ছোট একক, এটাকে লিখে প্রকাশ করবার জন্য যে প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে। মানে আমি যদি এতক্ষণে আলোচনা এক কথায় বলতে যাই, যে আমরা যে মুখে ব্যবহার করি, যে কথাগুলো বলি, এর অর্থবোধক যে কথাগুলো বলি, এইটা হচ্ছে ধ্বনি। এবং ধ্বনিকে লিখে রাখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি, প্রতীকগুলো ব্যবহার করি, এটা হচ্ছে বর্ণ। সোজা ভাষায় মানে শেখার জন্য। আমরা তো স্কুলে লিখবো না, পরীক্ষায় লিখবো না, আমি নিজে বোঝার জন্য, বুঝে থাকার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয় ব্যাখ্যা করছি বিষয়গুলা। ধ্বনি যেমন দুই প্রকার, জি স্যার। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এইবার আমরা মানে যারা আছেন, এইবার এখন যে কথাগুলো বলবো, বলবেন কিন্তু আমরা জানি। হ্যাঁ, আপনারা সবাই জানেন। কিন্তু এই কথাগুলা অনেকে দেখা যাবে যে আমার চেয়ে অনেকে ভালো জানেন এই ব্যাকরণের বিষয়গুলা। হ্যাঁ, আমার চেয়ে অনেক ভালো জানেন। আপনাকে যখন মনে করিয়ে দেব, ওহ ও তাই তো আমার মনে ছিল না। এটা প্রশিক্ষণের বিষয় না, আমি টিচার, আপনার ছাত্র, এমন কোনো বিষয় না। এটা হচ্ছে আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করা। কি শেয়ার করা? একটা ভালো শিল্পী হতে হলে কি করতে হবে, মানে পরামর্শ দেওয়া। আমরা কি পেলাম? ধ্বনি পেলাম, বর্ণ পেলাম। ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আমরা একসাথে মিলিয়ে পড়ি। বোঝা গেছে কিনা? আমরা স্বরধ্বনি কি স্বরবর্ণ বলি, স্বরবর্ণ কি স্বরধ্বনি বলি, আবার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কি ব্যঞ্জন বর্ণ বলি, ব্যঞ্জন বর্ণ কি ব্যঞ্জন ধ্বনি বলি। আমি বলেছি আলোচনায় যে মুখের উচ্চারিত রূপটা হচ্ছে ধ্বনি, আর লিখে রাখা সাংকেতিক চিহ্ন হচ্ছে বর্ণ। তারপরে একটু ভিতরে একটু পার্থক্য আছে। কিছু ধ্বনি আছে বর্ণের মধ্যে নেই, আবার কিছু বর্ণ আছে কমিয়ে ফেলা হয়েছে, বর্ণ বেশি। যেমন ব্যঞ্জন বর্ণ 39টি, কিন্তু ধ্বনি আছে 30টি। এরকম কিছু বিষয় আপনি আলোচনা আলোচনা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, কেন আমি সেটা সামনের দিকে যাচ্ছি। আমি তারিখ আমি সামনের দিকে, এটুকু পর্যন্ত বোঝা গেছে তো? কারো কোনো প্রশ্ন আছে? আমরা শুদ্ধ উচ্চারণ শিখবো। শুদ্ধ উচ্চারণ শিখতে হলে প্রথম আসতে হবে আমাকে ওই ভাষার ধ্বনি এবং বর্ণ, ওই ভাষার বর্ণ এবং ধ্বনির উচ্চারণ শুদ্ধভাবে শিখতে হবে। তাহলে 50% হয়ে গেল। ধ্বনি পাইলেন, বর্ণ পাইলেন। আমরা কথা বলি, এটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে এই আমাদের কথা, আমাদের মনের আবেগকে লিখে রাখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে, এগুলো বর্ণ। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বোঝা গেছে? কারো কোনো বুঝতে সমস্যা আছে থাকলে বলতে পারেন। এরপর ওকে সামনের স্যার। দিকে। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, সামনের দিকে যাচ্ছি। তাহলে আমরা ওকে স্যার। কি পেলাম? স্বরবর্ণ অথবা স্বরধ্বনি, ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন ধ্বনি, দুই প্রকার পেলাম। আমরা প্রথম আলোচনা করব কি? স্বরবর্ণ, স্বরধ্বনি।
আলোচনা করব আমরা। আমরা স্বরবর্ণ কয়টা এখন বর্তমানে জানা আছে সবার? টোটাল বর্ণ হচ্ছে 50টি। এর মধ্যে 50টি। 50 সর্বর্ণ সর্বর্ণ 11টি। 11টি। টোটাল বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, আর 11টি। ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি। যেমন স্বরবর্ণের মধ্যে লি ছিল, লি এখন বাদ দেওয়া হয়েছে অনেক আগে। তারপরে আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে আগে আমরা একটা অন্তস্থ ব পড়েছি, এটা এখন দরকার হয় না। তারপর ক্ষিও পড়েছি ব্যঞ্জন বর্ণের মধ্যে, এটা হচ্ছে যুক্তাক্ষর। এগুলো অনেকগুলো বাদ দিয়ে 39টি এখন। বোঝা গেছে? টোটাল বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এরপর আমরা শুরু করব স্বরবর্ণ। স্বরবর্ণ বললে স্বরধ্বনি চলে আসবে, স্বরধ্বনি বলে স্বরবর্ণ চলে আসবে। আমরা একটু স্বরবর্ণগুলো শিখি। কি কি? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। বোঝা গেছে? আর একবার বলেন। হ্যাঁ, স্বরবর্ণ হচ্ছে 11টি। অ, আ, হ্যাঁ, আমরা যেমন পড়ার সময় স্কুলে পড়েছি স্বরে অ, স্বরে আ। স্বরে বলা হচ্ছে স্বরবর্ণের অ, এই জন্যে। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এই 11টা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ 11টা, কিন্তু স্বরধ্বনি হচ্ছে 12টা। বুঝাতে পারলাম কি সেটা আমি সামনে আসছি। স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু স্বরধ্বনি হচ্ছে 12টি। একটা স্বরধ্বনি আমরা অহরহ ব্যবহার করি, যেটা লিখিত রূপ নেই, স্বরবর্ণের মধ্যে নেই। কি বলতে পারি কেউ? এ। কি? সম্ভবত এ। হ্যাঁ, এ। এ, ধরুন এ। যেমন এ কেন? যেমন খেলা, বেলা, মেলা, এইগুলা লিখে একার দিয়ে উচ্চারণ করি কি? এ উচ্চারণ করি, এ উচ্চারণ করি। এই এটা হচ্ছে অতিরিক্ত স্বরধ্বনি। স্বরবর্ণ হচ্ছে 11টা, স্বরধ্বনি হচ্ছে 12টা। বোঝা গেছে? আবার অনেকের মতে স্বরধ্বনির আর একটু ভাগ করা আছে। কেউ 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 2-3 ভাগে স্বরধ্বনি ভাগ করেছে, অনেক ব্যাকরণবিদরা। সেই আলোচনা করতে গেলে আমরা একজন ব্যাকরণবিদ হয়ে যাবো, আবৃত্তি শিল্পী হওয়ার সুযোগ থাকবে না। আমরা আবৃত্তি শিল্পী হতে আসছি, আবৃত্তি করবার জন্য যেটুকু দরকার আমি সেটুকু বলে যাচ্ছি। বোঝা গেছে? স্বরবর্ণ 11টি, স্বরধ্বনি 12টি। এই স্বরধ্বনি আবার 2 প্রকার। স্বরধ্বনি একজনে দেখিয়েছে 3 প্রকার, একজনকে 4 প্রকার। আমরা আবৃত্তি শিল্পীদের এরা দেখাই 2 প্রকার আমাদের শেখার সুবিধার জন্য। কি কি? মৌলিক মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি। মৌলিক কি? মৌলিকের সংজ্ঞা জানেন? যে একা একা চলতে পারে, কোনো সাহায্য দরকার হয় না। একটা খাবার একা একা খেলে খাওয়া যায়, কারো সাহায্য দরকার হয় না, এটাকে মৌলিক উপাদান বলা হয়। আর যৌগিক কি? সেটা হচ্ছে 2-3টি উপাদান মিলে, একাধিক মিলে যৌগিক। অনেকগুলো যৌগ মিলে যেটা হয় সেটা যৌগিক। যৌগিক আর মৌলিক বোঝা গেছে? মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে একা একা, স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, কার সাহায্য প্রয়োজন নেই, একাই 100টা কথা আছে না, এরকম মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক হচ্ছে 2-3টা মিলে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝি এইভাবে, যে আমরা চা খাই, আমরা যখন কাপে করে চাটা খাই, তৈরি করা চাটা খাই, এই চা হচ্ছে কি? যৌগিক একটা পদার্থ। যৌগিক পদার্থ এই কারণে এর মধ্যে কিছু উপাদান, মৌলিক উপাদান আছে। চিনি, দুধ, চা পাতা, পানি। এগুলো যখন চিনি আলাদা থাকবে একটা মৌলিক উপাদান চিনি, দুধ আলাদা থাকলে মৌলিক উপাদান, চা পাতা আলাদা থাকলে মৌলিক উপাদান। কিন্তু আমরা যখন চায়ের কাপটা খাই, লিকুইড চাটা খাই, এটা কিন্তু যৌগিক হয়ে যায়, কারণ সবগুলো মিলে কিন্তু চাটা তৈরি হয়েছে। বোঝা গেছে? ঠিক তদ্রূপ মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি, আর এ সহ যৌগিক স্বরধ্বনি হচ্ছে টোটাল 12টা। তো স্বরধ্বনি একটা বেশি স্বরধ্বনি,
মৌলিক হচ্ছে 7টি, যৌগিক হচ্ছে 5টি। আবার বর্ণের ক্ষেত্রে যদি যান, সর্বপ্রথম মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, যৌগিক হচ্ছে 5টি। বুঝতে পেরেছি? মৌলিকই আসেন এইবার। মৌলিক হচ্ছে, স্যার আবার একটু বললে ভালো হতো। স্যার জি বলেন। চ্যাট বক্সে ওটা লিখে দিলে আমরা লিখতে পারতাম সহজে। এটা পেঁচানো একটা কথা যদি না। লিখতে যাই ভাই, আমি যদি লিখতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি লিখতে নেবো। ও আচ্ছা, ওকে। স্যার আবার একটু বললে ভালো হতো আর কি। বলছি, আমি বলতেছি, আবার বলছি। কেউ যদি বুঝতে এরকম বলবেন, সবাই বলবেন। আর যারা শিক্ষার্থী আছেন একটু বলি, যদি সরাসরি ক্লাস হতো, আমি এখানে ক্লাস দিলাম, আপনার সামনে আছেন, আমি কথা বলতাম, আপনারা শুনতেন, আমি প্রশ্ন করতাম, আপনারা মিনা ভাই আমি একটু সহযোগিতা করি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বেশ সংখ্যাটা হচ্ছে, আপনি ধরে নেবেন 10 থেকে 30 এই মধ্যে। হ্যাঁ, তো আপনি যখন যে টপিকসে যেমন প্রকারগুলি বলবেন, একটু লেখার জন্য সময় দেবেন। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, জি। না, ওই তো, যদি কেউ লিখে না পারে আমাকে বলবে, আমি থেমে যাব, আবার বলতে বলে আবার বলবো। আমি কি বললাম, কোন পর্যন্ত ছিলাম? যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে যে একা একা উচ্চারিত হয়, কারো সাহায্য লাগে না, সে হচ্ছে মৌলিক। আর যৌগিক হচ্ছে 2-3টা মিলে হয়। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 5টি। আবার মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, মানে 7টা থেকে একটা কমে যাবে, এত বর্ণে নাই, উচ্চারণের ধ্বনিতে আছে। এটা হচ্ছে পার্থক্য। স্বরবর্ণ মৌলিক হচ্ছে 6টি, যৌগিক হচ্ছে 5টি। এটি পর্যন্ত হয়েছে তো? আমি সামনে যেতে পারি এরপরে? জি জি, সামনে আগান। স্যার যৌগিকের বানানটা কি বলতে পারবেন? জ অন্তস্থ জয় ঔকার, গয় হ্রস্ব ইকার, গ ক, ধন্যবাদ। যৌগিক। ঠিক আছে, এখন আমি মৌলিক কি কি, আমি তো বলেছি 7টা স্বরধ্বনি মৌলিক। কি কি? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এ, ও, এ। 7টা পাওয়া গেছে মৌলিক স্বরধ্বনি। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, 7টির মধ্যে কি হচ্ছে? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এ, ও, এ। যে এটার কথা বললাম, যে আমাদের লিখিত রূপ নেই, কিন্তু উচ্চারিত রূপ আছে ধ্বনির। স্বরবর্ণ 11টি, কিন্তু স্বরধ্বনি 12টি। ওই হচ্ছে একটি বেশি, সেই এই মৌলিক। ঠিক আছে, ভাইয়া একটু প্রশ্ন ছিল, মানে রি কি মৌলিক স্বরধ্বনি? হ্যাঁ আমি বলি। রি নিয়ে বিতর্ক আছে, বর্তমান বাংলা একাডেমি করেছে, এটা হচ্ছে ব্যঞ্জন স্বরধ্বনি বলা। এটাকে ব্যঞ্জন স্বরধ্বনি বলা, আলাদা ভাগ করা হয়েছে। আমি সেটা আগে বললাম না যে বিতর্ক আছে, সেই বিতর্কে গেলে আমরা ব্যাকরণবিদ হয়ে যাবো, আবৃত্তিবিদ হতে পারবো না। ওদিকে বাংলা একাডেমি স্বরধ্বনিগুলো আবার বললে একটু ভালো হতো। আমি বলবো। আইনটা হচ্ছে ভাই, যে ভাই প্রশ্ন করেছেন, আইনটা হচ্ছে রিকে ব্যঞ্জন স্বরধ্বনি হিসাবে ভাগ করা হয়েছে, কিন্তু স্বরবর্ণের ধ্বনির মধ্যে যখন বলা হয়, এটাকে আমরা মৌলিক হিসাবে ধরে নিই। কারণ হচ্ছে এর এই রিটার কোনো বিকল্প নেই। রিকার হিসাবে, রিকার ছাড়া কি আপনি বাংলা ভাষা লিখতে পারবেন? হ্যাঁ, এই বানান ফলা শব্দ এই স্বরবর্ণ থেকে গিয়েছে, বানানের সিম্বল গুলো। যাই হোক, আমি এদিকে আসি। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যে আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে আমরা আকেও স্বরধ্বনি হিসেবে জানতাম, আটাকে কি বাদ দেওয়া হয়েছে? না না, আটা বাদ না, আমি আসতেছি সামনে আলোচনায়। জি ঠিক আছে। দুইটা আলোচনার পরে আপনার প্রশ্ন করলে সুবিধা হবে। আমি বলছি না, মৌলিক মৌলিক একা একা থাকে, শব্দের মধ্যে ব্যবহৃত হয়, একা একা উচ্চারিত হয়। মৌলিক তো বুঝলাম আগে, যে মৌলিক একা, স্বয়ং সম্পূর্ণ। অটা স্বয়ং সম্পূর্ণ। হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এ, ও, এ। এরপরে আসেন, মৌলিক পেলেন, এরপরে যৌগিক। যৌগিক কেন আপনাকে বুঝতে হবে, যৌগিক কেন? 2-3টা মিলে যেটা মিলিত একটা উপাদান তৈরি হয়। যেমন আমরা তরকারি রান্না করি, গোশত রান্না করি, শুধু কাঁচা গোশত কি খাওয়া যায়? পানি দিতে হয়, হলুদ, মরিচ, লবণ, তেল, গরম মশলা, অনেক কিছু দিতে হয়, তরকারি দিতে হয়, তারপরে উপযোগ্য হয়। তাই কাঁচা গোশতটা হচ্ছে মৌলিক,
আজ রান্না করা গোস্তটা যৌগিক হয়ে গেল, ঠিক ওই রকম যৌগিকে আসেন। যৌগিক হচ্ছে দুই তিনটা মিলে যেটা হয়। তো যৌগিক স্বরধ্বনি কি কি আসেন এইবার। আ, আ কেন? আ কেন? এইবার আপনার প্রশ্নের উত্তর দিয়ে। আ হচ্ছে দুইটা অ মিলে একটা আ হয়। অ যোগ অ সমান আ। আপনি সন্ধি পড়ার সময় দেখবেন, সন্ধি যদি ব্যাকরণ থেকে সন্ধি নিয়ম অনেক, ওইটার অ এইটার অ মিলে আ হয়েছে, ওইটার ক এটার অনেক সূত্র আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে দুইটা অ মিলে একটা আ হয়েছে। এবার আছেন হ্রস্ব ইকার হচ্ছে মৌলিক, দীর্ঘ ইকার হচ্ছে যৌগিক। কেন? আপনি হ্রস্ব ই দীর্ঘ ই কেন বলছি এটুকু বুঝতে পারছেন? হ্রস্ব ই হচ্ছে ছোট করে পড়া, হ্রস্ব মানে ছোট, হ্রাস বৃদ্ধি যেটাকে বলে, বৃদ্ধি মানে বড়, হ্রাস করা মানে ছোট করা। হ্রস্ব ই মানে ছোট ই। ই আমরা দীর্ঘ ঈদে কি ব্যবহার করি? আগে বলতাম ঈদ, এখন ঈদের বানান পরিবর্তন করে ফেলেছে, হ্রস্ব ইকার দিলে ঈদ, ঈগল, একটু ই বেশি টেনে পড়ি। হ্রস্ব ই দীর্ঘ ই, দুইটা হ্রস্ব ই মিলে একটা দীর্ঘ ই হয়, ই যোগ ই সমান দীর্ঘ ই, এই জন্য এটাকে দীর্ঘ যৌগিক বলা হয়। দীর্ঘ উ যৌগিক, কারণ হচ্ছে হ্রস্ব উ হচ্ছে মৌলিক, দীর্ঘ হচ্ছে যৌগিক, দুইটা উ মিলে, দুইটা হ্রস্ব মিলে একটা দীর্ঘ হয়। বোঝা গেছে? এরপরে আসেন, এ হচ্ছে মৌলিক। এরপরে কি? এরপরে বর্ণটা কি? ওই, ও ওই 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 ওইটা কি? যৌগিক। কেন কি বলতে পারবেন? ওইটা হচ্ছে ও যুক্ত রস ই, এটা মৌলিক, এ একা একা। আর ওই হচ্ছে ও যুক্ত রস ই, ওর সাথে রস ই যুক্ত করে হচ্ছে ওই। এরপরে আসেন, এই জন্য ওই হচ্ছে যৌগিক। এরপরে আসেন ও, ও ও হচ্ছে মৌলিক। এরপরে কি? ওর পরে কি? ও, ও কথা বলছেন না কেন? ও, হুম, আমরা কেউ বলি কি ও, ও কেন? ও ও যুক্ত উ, ও, বুঝতে পারছেন? আর আমি রাখবো মা। ও, এ হচ্ছে মৌলিক, ওই হচ্ছে যৌগিক। ও হচ্ছে মৌলিক, ওই হচ্ছে ও হচ্ছে যৌগিক। কেন? ওই হচ্ছে ও যুক্ত ই, মিলিয়ে লিখে রাখেন আপনারা। ও লেখেন ও প্লাস রস ই, সামনে ওই। আর ও যুক্ত রস উ, ও দুইটাই ও, ওর সাথে রস ই যুক্ত হইলে ওই হবে, আর রস উ যুক্ত হলে ও হবে। দুইটা মিলে, দুটো অক্ষর মিলে একটা বর্ণ হচ্ছে। বোঝা গেছে? এই জন্য যৌগিক। আর যিনি প্রশ্ন করেছেন আটাকে মৌলিক স্বরধ্বনি হিসাবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। বর্তমান যে নিয়ম করা হয়েছে, এখন ব্যাকরণ বই যেগুলো ক্লাসে পড়ানো হয়, এইটাকে আটাকে যৌগিক সরি মৌলিক স্বরধ্বনি হিসাবে ধরা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে প্রশ্নটি করেছিলেন? জি বুঝতে পেরেছি। কথা বলেন, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, জি ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছিলেন আটাকে, আপনি প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমরা যখন ক্লাসে আমরা পড়তে আটাকে এই সূত্রে অ যোগ অ সমান আ, এই সূত্রে যৌগিক। আর বর্তমান ব্যাকরণ বইতে আটাকে মৌলিক ধরা হয়। আপনার চিন্তাধারা ঠিক আছে, আপনি যদি বর্তমান ব্যাকরণ বই পড়ে থাকেন। আমরা কোন পর্যন্ত গেছি? আমরা মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি পেলাম, পাওয়া গেছে। কোনটা কেন? জি হ্যাঁ, জি স্যার, ওই, পাওয়া গেছে ইনশাল্লাহ। ও, আমরা জি স্যার। সৌদি আরব বলি না যে হজ করতে কোথায় গিয়েছিলেন? সৌদি, সৌদি, সৌদি না, সৌ, ঔকা, ওই, ও, দুটো বুঝতে হবে। এই দুটো কিন্তু আমরা ভুল করি অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে। কি কি ভুল করি আমি বলে যাচ্ছি সাথে সাথে। এরপরে আসেন, এতক্ষণ স্বরবর্ণ শিখলাম, স্বরধ্বনি শিখলাম, মৌলিক যৌগিক শিখলাম, আসল জায়গায় তো এখনো আসি নাই, জানেন সেটা? এই 11টার উচ্চারণের স্থান। হ্যাঁ, আমরা এই 12টা ধ্বনি কিভাবে উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করি আমরা? শুরুতে আসেন, এ পর্যন্ত বোঝা গেছে তো? এবং আহ সবাইকে একটু বলি, আপনারা যেহেতু মনে হয় আমার কাছে বেশিরভাগ জি ছাত্রছাত্রী ওভার। পড়াশোনা, তাই নয় কি? জি স্যার, জি জি, তাহলে আপনারা বুঝবেন বর্তমানে তো কিসের যুগ যেন, ক্লাসে কি পড়ানো হয়? সৃষ্টিশীল।
তাই না? সৃজনশীল। জি স্যার সৃজনশীল। সৃজনশীলের কারণ কি জানেন? আপনাকে একটা গল্প দিয়ে দেওয়া হবে, গল্পের সাথে প্রশ্নের মিল নাই, ওটার উপর বুঝে বুঝে গল্পের ধারণা অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। বোঝা গেছে? আপনার ক্লাস শেষে রাত্রে বসে নিজের ভাষায় লিখবেন কি শিখলেন, মনে থাকবে? ক্লাসে কি শিখলেন, স্কুলে বাসায় এসে লেখেন না নিজের ভাষায় কি শিখলেন। স্যার। আপনারা অনেকে জি স্যার। কমেন্টস করছেন, কিন্তু আমি কমেন্টস গুলো পড়তে পারছি না, আমি পড়ানোর দিকে আছি, বুঝছেন? কমেন্টস এর উত্তর না দিলে মনে কিছু করবেন না কেউ। আপনারা নিজের বাসায় বসে রাত্রে লিখবেন, নিজের ভাষায় লিখবেন, কি পড়লাম নিজের ভাষায় লিখবেন। পরবর্তী ক্লাসে যদি কোনোদিন দেখা হয় কথা, আমার কাছে শিখে নেবেন। আর তারিক হাসিব ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, যার ফলে সকালে সরাসরি ফোন দিবেন, কোনো বিষয়ে জানতে হলে আমি রাগ করবো না, যে কোনো সময় ফোন দিবেন। 24 ঘন্টার মোবাইল খোলা থাকে। যে কোনো উচ্চারণ সূত্র নিয়ে, উচ্চারণের কথা নিয়ে, কোনো কবিতা নিয়ে, কোথাও কবিতা পড়তে গেছেন বুঝতে পারছেন না, আমি সবসময় আপনাদের সহযোগিতা করবো। ঠিক আছে, এখন আসেন উচ্চারণ স্থান। আমরা কিন্তু এখনো স্বরবর্ণের মধ্যে, স্বরধ্বনির মধ্যে রয়ে গেছি। এরপর অনেক সামনে অনেক কিছু আছে, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, তা আসেন এইবার উচ্চারণ স্থান কি আমরা দুইটা দুইটা করে শিখি। স্বরবর্ণের উচ্চারণ একটা সুবিধা আছে, জোড়ায় জোড়ায় উচ্চারণ নিয়ম, এক জোড়া অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়। দেখেন আমরা অ আ উচ্চারণ করি। আচ্ছা, কেউ বলতে পারবেন স্বরবর্ণ স্বরধ্বনি বলার একটা সহজ, খুব সহজ কেন, একটা বৈশিষ্ট্য আছে, কি সেটা? স্বরধ্বনি অথবা স্বরবর্ণ উচ্চারণের সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না মুখের মধ্যে, বোঝা গেছে? জিভটাকে খুব কষ্ট করতে হয় না স্বরবর্ণ উচ্চারণের সময়। এবার আসেন অ আ, এই দুইটি ধ্বনি, দুইটি বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখের অবস্থা কি হয়? অ আ, কি বলে? অ আ। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন, মুখ ভরে, মুখটাকে যত বড় করবেন, প্রাণ ভরে, বুক ভরে বাতাস নেবেন, ফুসফুসটাকে ভর্তি করবেন। এইগুলা ওই কণ্ঠের ব্যায়ামের ক্লাস যিনি নেবেন উনি বলবেন, মানে কণ্ঠস্বরে বাকযন্ত্রের ব্যায়াম, বাকযন্ত্রের অনুশীলন ক্লাস যেদিন নেবেন ওই দিন এগুলো বলবেন। আপনি ওই একটা বিজ্ঞাপন ছিল না যে কথা যখন বলবি জোরে বলবি, সেরকম আপনার যখন শ্বাস নিবেন, ফ্রি বাতাস, আল্লাহকে ট্যাক্স দিতে হয় না, টাকা দিতে হয় না, ফ্রি বাতাস বুক ভরে নিবেন, তারপরে মানে প্র্যাকটিস করবেন, উচ্চারণ করবেন মুখ হা করে। দেন অ আর বৈশিষ্ট্য হচ্ছে, প্রোটারা স্বরবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্বরবর্ণ উচ্চারণের সময় কোনো বাধাপ্রাপ্ত হয় না, মুখের মধ্যে ফ্রি কথা বলা যায়। কিন্তু ব্যঞ্জন বর্ণে গিয়ে দেখবেন অনেক রকম ঝই ঝামেলা। অ আ এই দুটো বর্ণ উচ্চারণের সময় কি হয়? জিভটা, জীবের মূলটা কণ্ঠের দিকে চলে যায়। অ আ মানে কিছু টানে, আকর্ষণ করে। জীবের গোড়া বরাবর উপরে আর একটা জিনিস আছে, এইগুলো বাকযন্ত্র চিনতে হবে। আমরা যে জীব, এই আমার জীবটা দেখা যায়, দেখেন সবাই, এই যে জীব, জীবের মাথা, জীবের মাঝখান, জীবের গোড়া, জীবের গোড়া বরাবর উপরে আর একটা বিষয় আছে, ওটাকে কি বলে জানেন? কখনো আঙ্গুল দিয়ে দেখেছেন? জীবের গোড়া বরাবর কণ্ঠের উপরে ছোট্ট আলজিবা। হ্যাঁ, আলজিবা স্যার। আমরা গ্রামের ভাষায় আলাজিব বলি। আলাজিবা। আলাজিব্বা, জিব্বা না, জিহ্বা। আমরা শুদ্ধ উচ্চারণ শিখতে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আলাজিব বলাই, ছোট্ট একটা, ওইটা না হলে কিন্তু কথা শুদ্ধভাবে বলা যায় না। যার নাই সে বোঝে, অনেক কথা বেঁধে যায়, ওদের ওইটা খাটো, ঠিক আছে? ওই আলাজিব বরাবর নিচের যে জায়গাটা, ওইটাকে জিহ্বা মূলীয় জায়গা বলে, জীবের মূল অংশটাকে বলা হয়। মিনা ভাই একটু 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 মিনা ভাই একটু যারা আজকে উপস্থিত আছেন, আমি আমাদের এখানে চ্যাট বক্সে হচ্ছে একটা গুগল লিংক দিয়েছি, গুগল ড্রাইভ লিংক। এখানে আপনারা আপনাদের প্রেজেন্স দিবেন। মনে রাখবেন 80% উপস্থিতি না থাকলে আমাদের কোর্স শেষ অবস্থায় আমরা আপনাদেরকে সনদ দিতে পারবো না। ধন্যবাদ ভাইয়া মানে জি স্যার, এখন কি দিব? এখনই কি দেওয়া লাগবে নাকি হ্যাঁ, ক্লাস শেষ আপনারা হলে? আপনাদের সময় বুঝে আপনারা এই প্রেজেন্সটা দিবেন। ভাইয়া ওখানে সময়ের বিষয়টা কিভাবে লিখবো? কে কখন জয়েন করেছেন, কে কখন জয়েন করেছেন? ধন্যবাদ। হ্যাঁ, তারিক ভাইয়ের কথা বোঝা গেছে তো সবার? আমি একটু আমরা কি এখনই দিব? জি স্যার। আমি দ্রুত যাচ্ছি, আমি
আমি সামনে আলোচনার সুবিধার জন্য দেখে যাচ্ছি। দেখেন আমার মুখের দিকে তাকান, দেখেন এই জিভটা বের করলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এই জিভ দেখেন, মানে যদি সরাসরি ক্লাস করতাম অনেকের মুখ হা করে জিভ টেনে টুনে বের করে দিয়ে আপনার প্র্যাকটিস করে দিতাম। দেখেন এটা জিভের মাথা, অগ্রভাগ। হ্যাঁ, অগ্রভাগ, এটা জিভের পেট, মাঝখানটা জিভের পেট, এরপরে জিভের পেটের কিছু পিছনের অংশ, এরপরে জিভের মূল, একেবারে গলার কাছে, ওইখানে আঙ্গুল দিতে গেলে বমি চলে আসে, ওইটাকে জিভের মূল। ঠিক আছে, এই যে জিভটা চিনলেন। এরপরে মুখের উপরের দিকে তাকান, দন্তমূল, মানে দাঁতের দন্ত তো চেনেন, দাঁতের গোড়া, দাঁতের উপরের একটু উপরের দিকে পিছনের দিকে হচ্ছে অগ্রতালু, তার পিছনে হচ্ছে মধ্যতালু, তার একটু পিছনে হচ্ছে মূর্ধা, বোঝা গেছে? তার পিছনে হচ্ছে কোমল তালু, একেবারে নরম, ওই যে আলো জিভার সাথে যে জায়গাটা নরম হালকা, ওটা কোমল তালু বলা হয়, মানে জীব মূল বরাবর উপরে। এইগুলা কেন বলে নিলাম সামনে আলোচনায় আপনার সুবিধার জন্য। আপনার কি হলো, অ আ, এই দুইটা বর্ণ উচ্চারণের সময় জীবের মূল অংশটা কণ্ঠের দিকে আকৃষ্ট হয়, কণ্ঠের দিকে চলে যায়, এবং এই বর্ণ দুটোর উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বা মূল, কোমল তালু। জিহ্বার ই করবে না, মনে করেন যে হালকা যেন ছুতে যাচ্ছে, অ আ, দেখবেন জীবের মূলটা উপর দিকে হালকা ফুলে যায়, অ আ, এটা হচ্ছে কণ্ঠবর্ণ। এই দুইটা ডাইরেক্ট, এই যে কণ্ঠ থেকে ডাইরেক্ট বের হয়ে খোলা বাতাসে ছেড়ে দেয়, অ আ। দেখেন জিভ দাঁতে লাগে না, তালুতে লাগে না, মূর্ধায় লাগে না, সহজ। অ আ, এই দুটো হচ্ছে কণ্ঠবর্ণ। বোঝা গেছে? উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার মূল এবং কোমল তালু। এরপর সামনে যাই, হ্রস্ব ই, দীর্ঘ ই, এই দুটা কি? এই দুটো বর্ণ উচ্চারণের সময় কি হয় আপনি নিজে দেখেন, পরীক্ষা করেন। হ্রস্ব ই, দীর্ঘ ই, ই ই ই ই, জীবের পেটটা হালকা তালুতে গিয়ে লাগে, মুখের ভিতরে যে তালুর অংশটা, তালুতে গিয়ে হালকা লাগে, হালকা উপরের দিকে ওঠে তালু বরাবর, ই ই, জি স্যার। লাগে, এটাকে তালব্য বর্ণ বলে। এর উচ্চারণ স্থান হচ্ছে, স্যার আরেকবার বললেন তো কিভাবে করব? হ্রস্ব ই, দীর্ঘ ই, দুইটাই, একটা ই আর একটা ই। এই দুইটা অক্ষর উচ্চারণের সময় মনে হবে যেন যে জীবের পেটটা, জীবের মাঝ বরাবরটা তালুতে গিয়ে লাগছে, জিহ্বামূলের সামনের অগ্রভাগটা তালুতে গিয়ে হালকা, অথবা মানে পুরোপুরি লাগে না, হালকা বাতাসটা লেগে যায়, ই ই ই। এই তালু থেকে তালু বরাবর থাকে বলে এই দুটাকে তালব্য বর্ণ বলে। এর উচ্চারণের স্থান হচ্ছে জিভের পাতা এবং অগ্রতালু, ই ই, অগ্রতালু এবং মধ্যতালু বলতে পারি। বোঝা গেছে? ইয়েস স্যার। এরপরে সামনে যাই। এরপরে হ্রস্ব উ, দীর্ঘ উ, উ কয়টা? দুইটা, একটা হালকা করে বলতে হবে সংক্ষেপ, আর একটা একটু দীর্ঘ করে। হ্রস্ব উ, দীর্ঘ উ, উ উ উ উ। এটা করার সময় কি হবে, ঠোঁটটা গোলাকার হয়ে যাবে। যদি ঠোঁট কারো গোলাকার না হয় তার বুঝতে পারেন উ উ উচ্চারণ হচ্ছে না, উ মানে অটোমেটিকই মুখ গোল হয়ে যাবে উ উ বলার সময়। ঠিক আছে, এই দুটা কি বর্ণ? এবং এই উ উ উচ্চারণের সময় কি কয়, জিভ সামনের দিকে চলে যেতে চায়। দেখেন উ উ, জিভটা মনে হয় যেন ঠোঁট ছুতে চায় একটু হালকা, তা কিন্তু ছুতে পারে না। আপনি যখন উচ্চারণ দেখবেন ঠোঁটটা মানে জিভটা হালকা মাঝ বরাবর হালকা হয়ে, মানে ফাঁকা হয়ে যাচ্ছে মুখের মধ্যে, উ উ উ উ। এই যে জিভটা ঠোঁটের দিকে আকর্ষণ থাকে এবং ঠোঁটটা গোলাকার ছাড়া উচ্চারণ হয় না, ঠোঁটের সাহায্য নিতে এই জায়গায় বলা হয় ওষ্ঠবর্ণ, ঠোঁট বর্ণ বা ওষ্ঠবর্ণ। ঠোঁটের ভালো নাম কি? কথা বলেন না কেন কেউ? ওষ্ঠ। ওষ্ঠবর্ণ। হ্যাঁ, এই জন্য বলা হয় ওষ্ঠবর্ণ। এরপরে আছেন রি, রি, রিকার। আমরা যখন রিকার দিয়ে বলি কৃত কর্ম, কৃত, রিকার তৃতীয়, রিকার দিয়ে যখন কোনো কথা বলি রিটা কোথায় চলে যায় দেখেন, রি, জীবের পেটটা মূর্ধায় গিয়ে লাগে, পুরো লাগে না, হালকা লাগে, ব্যঞ্জন বর্ণের মতো মূর্ধায় গিয়ে লাগে না, রি। এটা হচ্ছে
মূর্ধা বর্ণ। এটা হচ্ছে মূর্ধা বর্ণ। মূর্ধার বর্ণের বৈশিষ্ট্য কি? জি স্যার, জীবের বুঝিনি। জীবের মাথা, জীবের ডগা, যে ভাষায় বলেন না কেন, ডগা মানে কি? মাথা, আগা ও মাথা। জীবের মাথা মূর্ধায় গিয়ে লাগে, এটা বলছে মূর্ধা বর্ণ। এটা স্বরবর্ণে খুব বেশি একটা লাগে না, কিন্তু ব্যঞ্জন মানে খুব বেশি লাগে। এবার আসেন, এবার এরপর কি থাকলো? এ ওই, এ ওই। দেখেন এটা কি? এ ওই বলছেন, নিজে বলেন তো দুই একবার, প্র্যাকটিস করেন। এ এ ওই কোত্থেকে ওই। আসে? এ ওই সরাসরি কণ্ঠের মধ্যে থেকে বাতাস বের হয়ে আসে, কোথাও বাধা পায় না। এ ওই স্বরধ্বনি হয়ে বাতাস কোত্থেকে বের হয় জানেন তো? এ ফুসফুস থেকে। ওই এ ওই, এই দুটো হচ্ছে ওই। সোজা ফুসফুস থেকে বাতাস বের হয়ে সোজা রাস্তায় এ কণ্ঠ ওই মুখ থেকে বাইরে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার সময় কি করে? এ ওই ওই। আপনার জিভটা তালু বরাবর সমান্তরাল থাকে, অটো চলে যায় ওইখানে জিভটা। এইখানে বলা হয়, এই দুইটাকে বলা হয় কণ্ঠ তালব্য বর্ণ। মনে থাকবে? কণ্ঠ তালব্য বর্ণ। এবারে কি থাকবে? জি বলছেন জি কেউ স্যার। কিছু? মনে থাকবে। এরপরে আর দুইটা কি আছে? ও ও ও ও ও ও। বাতাস গলা থেকে বের হয়ে, শ্বাসতন্ত্রী থেকে বের হয়ে এসে আহ বাহিরে সরাসরি বাতাসটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার সময় কি করতেছে? বের হয়ে যাওয়ার সময় কি করতেছে? ও ও। ঠোঁটের দুই ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কণ্ঠস্থ বর্ণ। এটা কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠস্থ যুক্ত হয়েছে কণ্ঠ ওষ্ঠ মিলে হয়েছে কণ্ঠস্থ বর্ণ। মনে থাকবে? আমরা সংক্ষেপে একবার আসি উপর থেকে। অ আ, এটা হচ্ছে কণ্ঠবর্ণ। ই ই, দুটো হচ্ছে তালব্য বর্ণ। হ্রস্ব উ, দীর্ঘ উ হচ্ছে ওষ্ঠবর্ণ। রি হচ্ছে মূর্ধা বর্ণ। এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ। আর ও ও হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। আমি কি স্বরবর্ণ স্বরধ্বনি শেষ করতে পারি? স্যার এই যে বর্ণের প্রকারভেদটা একটু আবার বললে ভালো হতো। মানে কোন বর্ণটা কোথেকে উচ্চারণ হবে সেটা হ্যাঁ, যে অ আ কণ্ঠবর্ণ। বলছি। হ্যাঁ, অ আ, এই দুইটা হচ্ছে কণ্ঠবর্ণ। উচ্চারণ স্থান জীবের মূল এবং মিনা ভাই, কোমলতা। মিনা জি ভাই, ভাই। একটু হচ্ছে কি, যারা উপস্থিত আছেন শিক্ষার্থী তাদের বলছি, আপনাদের ভয়ের কিছুই নেই। আমরা ক্লাসটা রেকর্ড করছি, এই ম্যাটেরিয়ালসটা আমরা গ্রুপে দিয়ে দেব। যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আসলে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে আমরা আমাদের যে জায়গাটুকু আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি, অর্থাৎ আমরা যে সিলেবাসটা দিতে চাচ্ছি, শেষ হবে না। সো স্যার যা দিচ্ছেন আপনারা আপনাদের মতো করে লিখে রাখেন। বেসিক যেটি প্রশ্ন না করলেই নয়, ওইটা করেন, আর আমরা পরবর্তীতে ভিডিও আপনাদের দিয়ে দেবো, রেকর্ড হচ্ছে। ধন্যবাদ। জি ভাই, আপনি মনে হয় স্বরধ্বনি পুনরায় আরেকবার যদি পুনরাবৃত্তি করেন উচ্চারণ সহ ধীরে ধীরে, তারপর আমরা ব্যঞ্জন ধরে দিই। হ্যাঁ, করে যাচ্ছি আমি একবার। চলো। আর তারিক ভাই, একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কর্মশালা করছে সবাই, আমরা কর্মশালা শেষ হলো, সনদ দিয়ে দিল, এদের সাথে সম্পর্ক শেষ, না এই আবৃত্তি আঙ্গিনের সাথে এরা সদস্য হিসেবে যুক্ত থাকবে? না না না, এরা সবাই আবৃত্তি আঙ্গিনার সবাই সদস্য হবে, আজীবন সদস্য হবে, আবৃত্তি আঙ্গিনার পরিবারের সবাই হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সামনে সমস্ত শিক্ষার্থীদের আমার যতটুকু সাধ্য আছে, আপনার মানে কর্মশালা শেষ বলতে সব শেখা শেষ হয়ে গেল না, এরপর আমাকে ডাকলে ফ্রি সার্ভিস দিব, যখন যখন রাত দিন। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি না, আবৃত্তির আঙ্গিনের সাথে আমিও থাকতে চাই আপনাদের সাথে আজীবন ভাবে। জি, আপনি আবৃত্তি আঙ্গিনার পরিবারের একজন। জি জি। এখন আর শিক্ষার্থীরা সবাই তো শুনলেন, তারিক ভাই বললো যে এটা রেকর্ড থাকবে, পরবর্তীতে আপনার রেকর্ড শুনে শুনে অনেকগুলো নিতে পারবেন। তবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। স্বরবর্ণের উচ্চারণ হচ্ছে অ আ, দুইটা হচ্ছে কণ্ঠবর্ণ। উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বা মূল এবং কোমল তালু, মানে জিভের গোড়া বরাবর উপরে যে অংশটা। হ্রস্ব ই, দীর্ঘ, এই দুইটা হচ্ছে তালব্য বর্ণ, কারণ এই দুটো বর্ণের জিভের পাতা তালুতে গিয়ে লাগে, হ্যাঁ হালকা লাগে, তালব্য বর্ণ।
হ্রস্ব উ দীর্ঘ উ, এই দুটো হচ্ছে ওষ্ঠবর্ণ। আর রি হচ্ছে মূর্ধবর্ণ, যে রিটা ডাইরেক্ট গিয়ে মূর্ধায় গিয়ে জিভটা মূর্ধায় গিয়ে আঘাত করে রিকার উচ্চারণের সময়। এরপরে এ ওই, এই দুইটা কণ্ঠ এবং তালু দুইটা মিলে উচ্চারিত হয়, কণ্ঠ তালব্য বর্ণ এই জন্য বলা হয়। ও ও, এই দুটো হচ্ছে কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠ এবং ওষ্ঠ মিলে। আপনি দেখুন ও ও দুটো বলার সময় পুরো মুখে আকৃতি পরিবর্তন হয়ে যায় আপনার, কণ্ঠস্থ বর্ণ। ঠিক আছে, আমি এখন কি ব্যঞ্জন ধ্বনিতে যেতে পারি? হ্যাঁ ভাইয়া, ওই যে একবারে এটা একটু শিখিয়ে দেন আমাদের ছাত্রদের। এটা হচ্ছে স্বরধ্বনিটা একসাথে যে উচ্চারণ করে, এটা আমাদের ওনাদের আগামী ক্লাসে আমরা ধরে ধরে জিজ্ঞেস করব। এটা একটু শিখিয়ে দেন 2-3 বার। ভাই আমি এই উচ্চারণের জন্য উচ্চারণ কিভাবে শুদ্ধ করতে হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছুটা আছে, আমি একটা শীট তৈরি করে দিব আপনাদেরকে। আমি একদিন একটা শীট তৈরি করে আপনাকে দিয়ে দেবো, আপনার সমস্ত শিক্ষার্থীদেরকে আপনার মেসেঞ্জারে দিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। বোঝা গেছে? ওইটা আমরা যেমন প্র্যাকটিস যেটা করি অ আ ই উ এ ও আ, এইগুলো আমি একটা শীট আপনাকে দিয়ে দেবো, শীট দেখে দেখে তারা করবে। ঠিক আছে, আমি ওই শীটটা আমি যদি আমার ছবি মোবাইলে নেই না থাকলে আমি এখনই আপ করে দিতাম। তাই শিক্ষার্থীদের একটু বলি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা কি বলা হয়েছিল? সংজ্ঞা কি জানেন? স্বরবর্ণের সংজ্ঞা কি? স্বরবর্ণের সংজ্ঞা হচ্ছে স্বরধ্বনি, এবং স্বরবর্ণের সংজ্ঞা হচ্ছে যে ধ্বনি বা যে বর্ণ একা একা উচ্চারিত হয়, কারো কোনো সাহায্য লাগে না, সেটা হচ্ছে স্বরবর্ণ। জি স্যার, বলা হয়েছে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে, এই জন্য ব্যঞ্জন বর্ণ ঢুকছে, এই জন্য আমরা ব্যঞ্জন বর্ণের কথা বলছি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ধ্বনি, যে বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না। ঠিক আছে, স্বরবর্ণের সাহায্য নিতে হয়, অর্থাৎ কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিতে হয়। জি, ব্যঞ্জন স্বরধ্বনি হচ্ছে, স্বরবর্ণ হচ্ছে কারো সাহায্য নিতে হয় না, একা একা প্রকাশ করে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন স্বরধ্বনি অথবা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়। বোঝা গেছে? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই স্বাভাবিকভাবে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বোঝা গেছে, স্বরবর্ণের সংজ্ঞা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা পেয়ে গেলে তো আপনারা জানেন, আমার বলতে হবে না। আমরা যে ষড়যন্ত্রের সাহায্যে কথা বলি, ষড়যন্ত্র আবার ষড়যন্ত্র না, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র পার্থক্য কি বলা যাবে? ষড়যন্ত্র হচ্ছে একজনের বিরুদ্ধে কোনো আরেকজনের ক্ষতি করা। ইয়া, আর ষড়যন্ত্র হচ্ছে আমাদের যে স্বর, যে যন্ত্রগুলা, কণ্ঠ, স্বরতন্ত্রী, জিহ্বা, দাঁত, চোয়াল, ঠোঁট, নাক, এইগুলো হচ্ছে ষড়যন্ত্র। মানে যে যন্ত্রের সাথে স্বর উৎপাদন করি আমরা, তাই ষড়যন্ত্র বলা হয়। দুটা বানান কিন্তু আলাদা, মনে থাকে যেন। হ্যাঁ, এই জন্য আমরা কি করি, আমরা যদি শুদ্ধ উচ্চারণ, একটা লাইন বলি সবাই শুনেন, আমরা যদি শুদ্ধ উচ্চারণ বর্ণের না করি, ভাষার না করি, তাহলে কিন্তু আমাদের অর্থ পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছি? অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি, তুমি, সে, এইগুলো মিলে কি হয়? আমরা, আমরা, তাই না? আর আমরা খাই, এই কয়দিন পরে উঠবে, আসা শুরু করেছে, আমরার সিজন চলে আসছে, এটা কিন্তু আমরা আমরা আলাদা কিন্তু উচ্চারণ। আমরা লিখতে হয় ঢয় শূন্য র দিয়ে, আর আমি, তুমি, সে, আমরা হচ্ছে বয় শূন্য র দিয়ে। বোঝা গেছে? কিন্তু যাদের বরিশাল অঞ্চলে বাড়ি, ফরিদপুর অঞ্চলে বাড়ি, মনে কিছু করবেন না, পদ্মার ওপারে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বৃহত্তর বরিশাল, এরা সব রে আমরা কেউ আমরা বলে, আমরা কেউ আমরা বলে। কারণ হচ্ছে ঢয় শূন্য র বলতে পারে না, সব বয় শূন্য র দিয়ে বলে। বোঝা গেছে? এই জন্য জি, শুদ্ধ উচ্চারণ না শিখলে আপনার অর্থ পরিবর্তন হয়ে যায়। যে এখন আসেন, আমরা ষড়যন্ত্রের মাধ্যমে কথা বলি, মানে আমরা কথা বলার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে কি কয়েকবার বলেছি। বোঝা গেছে কি কি? জিভ, ঠোঁট, দাঁত, চোয়াল, তালু, স্বরতন্ত্রী, কণ্ঠ, সবগুলো হচ্ছে বাকযন্ত্র বা ষড়যন্ত্র। এখন আমাদের ব্যঞ্জন বর্ণের প্রতিটি বর্ণমালা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, সেটা যদি জানা থাকে,
কোন জায়গা থেকে কতটুকু জোর দিয়ে কতটুকু শক্তি সম্পন্ন মানে দেহ থাকলে সঠিক উচ্চারণ হয়, সে যদি শুদ্ধভাবে জানতে পারেন, আপনার ভাষা কথা বলা শুদ্ধ হয়ে গেল অনেক ক্ষেত্রে, অনেকখানি। বাকিটা থাকলো প্র্যাকটিস। শুরুতে কি বলেছিলাম? ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ অথবা যে ব্যঞ্জন ধ্বনি অন্যের স্বরধ্বনি ছাড়া একটা উচ্চারিত উচ্চারণ হতে পারে না, হতে তাকে পারে ব্যঞ্জন না। ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি কয়টা বলেছি শুরুতে? 39টি। 39টি। ওটা বলেন। 39টি। ব্যঞ্জন ধ্বনি 39টি স্যার। সরব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি, সরি, ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন ধ্বনি 30টি। আধুনিক ব্যাকরণে বলা হয় ব্যঞ্জন ধ্বনি 30টি। কেন হচ্ছে? ধ্বনি হচ্ছে উচ্চারণের উপর নির্ভর করে। বোঝা গেছে? একটা উদাহরণ দেই, যেমন স কয়টা? 3টা। তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, 3টা স। কিন্তু অনেক ক্ষেত্রে এই 3টা সকে একটা স হিসেবে ব্যবহার করি, এই জন্য একটা 2টা মাইনাস করে যায়। এরকম আধুনিক ব্যাকরণে ধ্বনি 30টা ধরা হয়েছে, 9টা বাদ দেওয়া হয়েছে, কেউ কেউ বলছে 32টা। ওই বিতর্কে না যাই, আমরা আবৃত্তি শেখার জন্য, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য যেটা সেটা করি। বর্ণ কয়টা? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি। এর মধ্যে ব্যঞ্জন বর্ণের এটা করা হয়েছে মনে হয় আবৃত্তি জগতের মানে বাচিক শিল্পীদের সুবিধার জন্য আমরা এটা ভাগ করে, আমাদের ঊর্ধ্বতন আগের প্রবীণ যারা শিক্ষক ছিল এটা করে নিয়েছে। প্রথম 25টি অক্ষরকে আলাদাভাবে ভাগ করে নিয়েছে উচ্চারণ মানে সংক্ষেপে সহজভাবে উচ্চারণ শেখার জন্য। প্রথম 25টি বর্ণ কি কি? ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত। বর্গীয় বর্ণ। স্পর্শধ্বনি 25টি। 25টি বর্গীয় বর্ণ। বর্ণ। এইটা কেন আমরা ভাগ মানে মানে উচ্চারণ সূত্র শেখার ক্ষেত্রে কেন ভাগ করা হয়েছে? আমাদের শেখার সুবিধার জন্য। 39টি বর্ণ। মনে হবে 39টি বর্ণ, একটা বর্ণ এক রকম যদি শিখতে হয় তো কত কষ্ট। আপনাদের কষ্ট, আপনার চিন্তা দুশ্চিন্তা লাঘব করার জন্য এই সুবিধা। সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত যদি বর্ণ উচ্চারণগুলো শেখেন 3টা সূত্রের মাধ্যমে, তাহলে আপনার 25টি বর্ণের উচ্চারণ শেখা হয়ে গেল। কিন্তু শুনতে একটু সময় লাগবে। কি কি? ব্যঞ্জন বর্ণের প্রথম ক থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ? 25টি বর্ণ। এই 25টি বর্ণ কি বর্ণ বলা হয়? বর্গীয় বর্ণ। স্পর্শ বর্ণ বা বর্গের স্পৃষ্ট বর্ণ। বর্গীয় বর্ণ। আমাদের বর্গীয় বর্ণ। আর অনেক নাম আছে। ঘোষধ্বনি বলা হয়, অঘোষধ্বনি বলা হয়, স্পর্শধ্বনি বলা হয়। ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি না, বিস্তারিত যাচ্ছি না। আমার যেটা দরকার, এই প থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। বর্গের বর্ণ কেন বলা হয় কে বলতে পারবেন? আপনার মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না, শিখে যাবেন। আপনি শিখবেন 2 লাইন, 2 লাইন কেন? কাজে উচ্চারণের স্থান অনুযায়ী 5টা ভাগে ভাগ করা হয়েছে। না না, এজন্য না। এতে পঞ্চপাণ্ডব বলতে পারতাম আমরা, সূত্র পঞ্চ নিয়ম বলতে পারতাম, কিন্তু বর্গ কেন বলছি আমরা? আমি বলছি আপনাকে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমিও ক্লাসে শেখার সময় আমি কি করতাম জানেন? আমি 1 লাইন শিখতাম, 1 লাইনের তলবিতর্ক সহ সারণীদুল সহ শিখতাম, কারণ আমি যেন আরেকজন শিখাতে পারি। আমি বেশি শেখার দরকার নাই। বিশাল একটা, যেমন একজন ডাক্তার, সবাই প্রত্যেকটি বর্ণের নাম অনুসারে বলা হয়। কি? আমার কথাগুলো শোনেন। কেউ হার্ট স্পেশালিস্ট হয়, কেউ ব্রেন স্পেশালিস্ট হয়, কিন্তু সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার। এই জন্য আমি বলি যেটা হচ্ছে প্রতিটি বর্গের প্রথম অক্ষরের নাম অনুসারে। বলে যান, ভুল হলে হবে, বলেন, সাহস করে বলেন। আসেন, আমি বলতেছি শুনেন। বর্গ হচ্ছে, শিখবেন এমন ভাবে যেন আপনি কালকে আরেকজনের ক্লাস নিতে পারবেন। 2 লাইন শুনেন, এটুকু এইভাবে শুবেন। বর্গ হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি অক্ষর বর্গ। বর্গ হচ্ছে জ্যামিতিতে যাই, জ্যামিতিতে বর্গ কাকে বলে? কেউ পারবেন? অঙ্কে ঢুকলাম। জ্যামিতিতে বর্গ কাকে বলে? বর্গক্ষেত্র কাকে বলে? যার এটুকু বুঝছেন আপনারা? বুঝতে পারছি। যার দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য 5 ফিট, প্রস্থ 5 ফিট, ওই ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলা হয়। এটুকু বুঝতে পেরেছি তো?
দাবার গুটির কোড দেখছেন? দাবার গুটি যেদিক থেকে গুনবেন, ডান থেকে বায়ে গেলে 8টা, উপর থেকে নিচে গুনলেও 8টা। বুঝতে পেরেছি? 25-এর বর্গমূল কি বলেন? 5 5। 5। হ্যাঁ, 5 5 25 না, বর্গ করতে পারেন না। 25-এর বর্গমূল হচ্ছে 5। 5 গুণ 5, বর্গ মানে কি? ওই সংখ্যা গুণ ওই সংখ্যা, তাই না? এখন 25-এর বর্গমূল হচ্ছে 5, এই জন্য এখানে বর্গ বলা হয়। অক্ষর ক থেকে ম পর্যন্ত 25টা, এখানে বর্গ 5টি, প্রত্যেক বর্গে 5টি অক্ষর, 5 5 25, এই জন্য এখানে বর্গ বলা হয়। আমি একটু পরে লিখিয়ে দেখাবো আপনাদের, সামনে যাই আলোচনা পরে। কি হলো বর্গের অক্ষর কেন 25টি? সেটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এবং প্রত্যেক বর্গের অক্ষর কয়টা, বর্ণ কয়টা? 5টা করে। 5টা। কাহিনী বুঝছেন কোথায় কেন বর্গের অক্ষর বলা হয়েছে? 5টা বর্গে, প্রত্যেক বর্গে 5টি অক্ষর, 5 5 25, এই জন্য এই জায়গায় বর্গের অক্ষর বলা হয়। ক থেকে ম পর্যন্ত এই জন্য 25টি বর্গের অক্ষর বলা হয়। প্রথম বর্গ কি? ক বর্গ। ক বর্গ। ক বর্গ। ক বর্গ, ক বর্গ, ট বর্গ, ত, প, মানে চ বর্গ। প্রত্যেকটা বর্গের আদ্য অক্ষর অনুযায়ী, প্রথম অক্ষর অনুযায়ী তাদের বর্গের নামকরণ করা হয়েছে। বোঝা গেছে? কঠিন কিছু না, সহজ। কঠিন মনে করেন না, কিন্তু ভয় পেয়েন না। ক যে স্যার আমি স্যার আবার একটু বললে ভালো হতো। এই যে কে যেন একটা ছবি দেখালো, ব্যাকরণ বইতে ছবি তুলে ধরেছে, এটা চমৎকার। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপনার, কেমন এটা হবে পরবর্তীতে, মানে সূত্র দেওয়ার সময়। হ্যাঁ, ক থেকে, আবার বলতেছি সংক্ষেপে, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্গকে বর্গ অক্ষর বলা। হ্যাঁ, একটু বন্ধ রাখো, একটু কে দেখছেন? আমি বলতেছি আবার সবার জন্য, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গের অক্ষর বলা হয়। কেন? এখানে 5টি বর্গ আছে এবং প্রতিটি বর্গে 5টি অক্ষর আছে। 5টি বর্গ, 5টি অক্ষর, প্রতিটি বর্গে 5 5 25, এই জন্য এই অক্ষরগুলোকে বর্গের অক্ষর হিসেবে ভাগ করা হয়েছে। ঠিক আছে? প্রথম বর্গ হচ্ছে ক বর্গ। ক বর্গে কি কি অক্ষর? ক, খ, গ, ঘ, ও। বোঝা গেছে? ক, খ, গ, ঘ, ও। আমরা ছোটকালে পড়েছি কি? উমা। অনেকে পড়েছে, তোমরা পড়োনি, তোমরা তো অনেক ছোট। আমরা ছোটকালে পড়েছি উমা, আমাদের পাঠশালায় পড়াতো। ক খ গ ঘ উমা, চ ছ জ ঝ ইও। ঠিক আছে? ওটা উমা না, ও। ক, খ, গ, ঘ, ও, এটা হচ্ছে ক বর্গের 5টি অক্ষর। হ্যাঁ, এখন ক বর্গ কি বর্ণ? আমি স্বরবর্ণ পড়ানোর সময় বলছি না যে স্বরবর্ণ খুব সহজে উচ্চারিত হয়, কোথাও বাধা পায় না, এত সহজ, পানির মতো সহজ। হ্যাঁ, কিন্তু ব্যঞ্জন বর্ণের যত ঝামেলা উচ্চারণের ক্ষেত্রে, এই জন্য ব্যঞ্জন বর্ণ কষ্ট করে শিখতে হবে ভাই। যে যেখানে আছেন দেখবেন, এক সপ্তাহ প্র্যাকটিস করলে বলবেন না এত সহজ, খুব সহজ জিনিস। ক বর্গ, ক খ গ ঘ ও, এই 5টি অক্ষরকে কি বলা হয়, কি বর্ণ বলা হয়? কণ্ঠবর্ণ স্যার। এই 5টি অক্ষরকে বলা হয় কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। বোঝা গেছে? কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। আমরা যে বইয়ের ভাষায় বলতে যাই যে এইটার উচ্চারণের স্থান কোথায়? জিহ্বার একেবারে গোড়ার অংশ থেকে উচ্চারিত হয়। জিহ্বামূলীয় কণ্ঠবর্ণ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ, এই কারণে জিহ্বামূলীয় বর্ণ বলা অথবা কণ্ঠবর্ণ বলা হয়। ডাইরেক্ট ফুসফুস থেকে বাতাস বের হয়ে স্বরতন্ত্রী হয়ে, স্বরতন্ত্রী থেকে এই যে এই গলাটা, আমরা যখন এই ও কণ্ঠবর্ণ বলবো, তখন এই যে স্বরতন্ত্রী গুলো কাঁপে কথা বলার সময়। হাত দিয়ে দেখেছেন কেউ? সবসময় এই যে এই থেকে জিহ্বার মূল থেকে এই পর্যন্ত এই জায়গাটা, এখানে কয়েক হাজার স্বরতন্ত্রী, কয়েক লাখ স্বরতন্ত্রী এখানে। হ্যাঁ, এবার আসেন আমাদের ক খ গ ঘ ও কণ্ঠবর্ণ কেন? এই কারণে এই কণ্ঠ বর্ণগুলো উচ্চারণের সময় গলার কাছে কোমলতালু, কোমলতালু করে বুঝাইতে পারছি, জিহ্বার মূলের উপরের অংশ, নরম জায়গাটা, আলো জিভের পাশেরটা, ওটাকে কোমলতালু বলা হয়। হ্যাঁ, গলার কাছে
কোমল তালুর সঙ্গে জীবের গোড়া ছুঁয়ে কিছুক্ষণ বাতাস আটকে রেখে, হালকা সময় বাতাস আটকে রেখে সামনের দিকে ধাক্কা দিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট স্বরবর্ণ অথবা স্বরধ্বনির সাহায্য নিয়ে এই অক্ষরগুলা, এই বর্ণগুলো উচ্চারিত হয়। হ্যাঁ, এবং এই বর্ণের মধ্যে এই বর্ণগুলো উচ্চারিত হয়। ঠিক আছে, এখন এর মধ্যে আরেকটা পার্থক্য আছে। শেষ বর্ণটা উ, এটা আলাদা একটা নিয়ম আছে, এটা পরে আছে একসাথে উ ইও বলবো। এই ক খ গ গ উ ক বর্গ হচ্ছে কণ্ঠ বর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। কেন? এটা জিভের গোড়ার অংশ এবং উপরের কোমল তালু মুখ্য ভূমিকা পালন করে এটাকে, এবং কণ্ঠ থেকে ডাইরেক্ট উচ্চারিত হয় এটা। ক খ, আপনি একটু অনুভব করেন, দেখেন আপনার যে মুখের ভিতরে কোথায় গিয়ে আঘাতটা লাগছে। ক খ গ ঘ, দেখেন ওই আলো জীবটা এসে জীবের গোড়ায় আঘাত করছে, দুইটা মিলে যাচ্ছে, এটাকে যে কণ্ঠবর্ণ বলা হয়। এরপরে আসেন উচ্চারণ স্থান কোথায়? কোমল তালু জীবের গোড়া, মনে রাখতে হবে। যদি অন্য কোথাও উচ্চারণ হয় তা বলবেন আপনার ওটা হয় নাই। এবং এই প্রথম আমি কোত্থেকে উচ্চারণ হয় এটা আমি বোঝাচ্ছি, কোথার বর্ণ এটা। এরপর আমি উচ্চারণ আসবো, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষধ্বনি, অঘোষধ্বনি, নাসিক্য ধ্বনি, এটা আমি বুঝাবো পরে। আগে বর্গের উচ্চারণের স্থানটা শুনে যে কোন বর্গটা কোত্থেকে উচ্চারণ হয়। এই ক বর্গের মধ্যে অল্প প্রাণ আছে, মহাপ্রাণ আছে, নাসিক্য আছে, কিন্তু মূলত হচ্ছে কণ্ঠমূলীয় বর্ণ বা জীবমূলীয় বর্ণ, কণ্ঠবর্ণ। এবার আসেন চ বর্গ। চ বর্গে বর্ণ কয়টা? চ, জ, ঝ, 5টা বর্ণ চ বর্গে। এই চ বর্গের স্থান কোথায়? কি বর্গ বর্ণ বলা হয় এটাকে? এই উচ্চারণ, চ বর্গ উচ্চারণের সময় কি করতে হয়? জীবের অগ্রভাগটা, জীবের অগ্রভাগটা বা জীবের পাতাটা, এই দেখেন, এই, হ্যাঁ, একটু জিভটা দেখতে হয় ভালো করে। হ্যাঁ, জীবের পাতা, জীবের পাতার অংশটা অগ্রতালুতে গিয়ে লাগে। অগ্রতালু কোথায়? দাঁতের ঠিক উপরের অংশের যে ফাঁকা জায়গাটা মুখ ও গহ্বরের, এই যে, হ্যাঁ, ওখান থেকে দেখা যায়। আমি উপর করলে এই দেখেন, হ্যাঁ, দাঁতের এই দাঁতের ঠিক উপরের ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে অগ্রতালু। দেখা যায় না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, চ বর্গের হাতের জন্য দেখা যায়। চ বর্গ উচ্চারণের সময় জীবের পেটটা অগ্রতালুতে গিয়ে লাগে। তালুর সামনের অংশের সঙ্গে জীবের মাঝখানটা, জীবের পেটটা স্পর্শ করে বায়ুপথ মানে বাতাস বেরোনোর পথ কিছুক্ষণ চাপা থাকে। এরপরে নির্দিষ্ট বর্ণের আগে বা পরে স্বরবর্ণ বা স্বরধ্বনি যুক্ত হয়ে, আমি তো আগেই বলেছি প্রত্যেকটা বর্ণই ব্যঞ্জনবর্ণ, স্বর্ণবর্ণ, সাহায্য উচ্চারণ, স্বরধ্বনি যুক্ত হয়ে চ, ছ, জ, ঝ, ইও উচ্চারিত হয়। এবং এই জন্য এই বর্ণগুলোকে তালব্য বর্ণ বলা হয়। বোঝা গেছে? এই বর্ণগুলোকে তালব্য বর্ণ কেন বলা হয়? জীবের মাঝখানটা, জীবের পেটটা স্যার আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, আমি আবার বলছি, চ বর্গ হচ্ছে তালব্য বর্ণ, কারণ এই বর্ণ উচ্চারণের সময় জীবের মাঝখানটা অর্থাৎ জীবের পেটটা, জীবের মাঝখানটা গিয়া অগ্রতালুতে লাগে। চ, দেখবেন চ যদি অগ্রতালুতে না লেগে অন্য কোথাও লাগে তখন ভুল বুঝবেন এই বর্ণটা উচ্চারণ ভুল হচ্ছে। অনেক সময় দাঁতের মাথায় গিয়ে লাগে, কেন কি ভুল হচ্ছে সামনে আসতেছি, আমি বলছি। চ, ছ, কি বললাম? যে জীবের পেট বা জীবের পেটটা অগ্রতালুতে গিয়ে লেগে বাতাস কিছুক্ষণের জন্য চেপে রেখে নির্দিষ্ট স্বরধ্বনির সাহায্যে এই চ বর্গের বর্ণগুলো উচ্চারিত হয়। এই জন্য জীবের পেট গিয়া তালুতে লাগে, এই জন্য এটাকে তালব্য বর্ণ বলা হয়। মনে থাকবে? চ বর্গের উচ্চারণে একটু সতর্ক থাকতে হবে। সবাইকে বলি স্যার অক্ষরগুলো আবার একটু বললে ভালো হতো। অক্ষরগুলো চ বর্গের 5টা অক্ষর, চ বর্গের সবগুলো, হ্যাঁ, এটা তালব্য বর্ণ। চ বর্গের উচ্চারণ করার সময় একটু সতর্ক থাকতে হবে। বোঝা গেছে? চ বর্গের উচ্চারণের সময় সতর্ক থাকতে হবে এই কারণে, আঞ্চলিকতার কারণে অঞ্চল ভেদে চ এর উচ্চারণ আমাদের কি সমস্যা দাঁড়ায়, একেবারে মার খেয়েছে। বিশেষ করে ছ,
বিশেষ করে ছ উচ্চারণের সময় চ কোনো মতে চেপে চুপে কষ্ট করে উচ্চারণ করা যায়, কিন্তু ছটা অনেক সময় বিপত্তি ঘটায়। ঠিক আছে, বিপত্তি ঘটায় কি কি বিপত্তি ঘটায় একটু ই করি। চ ছ উচ্চারণের সময় ভুল করে আমরা কি করি? নিয়মটা হচ্ছে জিভের পেটটা অগ্রতালুতে লাগবে। তাহলে ভুল কোথায় ভুল উচ্চারণ হয়? জিভের অগ্রভাগটা কোথায় গেলে দাঁতে গিয়ে লাগে। আমরা ত বর্গের উচ্চারণের মতো করে ফেলি, তখন আমার উচ্চারণটা ভুল হয়। তখন কি ভুল হয়? আমরা শুদ্ধ বলছি কি চ, ছ, জ, ঝ, ইয়। জিভ কোথায় গিয়ে লাগছে? অগ্রতালুতে। যখন জিভের মাথাটা দেখেন, জিভের মাথাটা যদি দাঁতে লাগাই বলি, তখন কি হবে? স, স। বোঝা গেছে যে কি ভুল করি আমরা? এবং এটা আঞ্চলিকতার কারণে হয়। আমার বাড়ি যেহেতু পদ্মার ওপারে, সেহেতু আমাদের ওপারের লোকজনও চ ছ ঠিক মতো বলতে পারে না, চ ছ। অনেক বড় বড় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষিত চ ছ ঠিক মতো বলতে পারে না। এই যে উচ্চারণের সূত্র তো আমাদের মতো আবৃত্তি শিল্পী হতে আসে নাই, মানে ক্লাসও করে না, এই জন্য তারা পারে না। এটা আহামরি কিছু না, এটা আঞ্চলিকতার কারণে হয়। পদ্মার ওপারে মানুষের র র বলতে পারে না, চ ছ ঠিক মতো বলতে পারে না, এই বিপত্তিটা ঘটে। অর্থাৎ এইটা উচ্চারণ অনেকের হবে না। আমি যখন প্রথম আবৃত্তি জগৎ, আমি যখন নাটক প্রথম থিয়েটারের শিল্পী ছিলাম, নাটক করতাম, আমাদের সবাই বলতো যে বরিশাল্লা উচ্চারণ করতে পারো না, গালাগালি করতে, বকাবকি করতে, লজ্জা দিত। তখন আমি আবৃত্তি শিল্পী হতে গেছি, আবৃত্তি কর্মশালা করতে গেছি শুধু উচ্চারণ শেখার জন্য। তখন গিয়ে আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছে আসলে ভুলটা কি। তালু, আমার জিভটা তখন দাঁতের গোড়ায় গিয়ে লাগতো, তালুতে লাগতো না। তালুতে যখন লাগা শিখে গেলাম, প্র্যাকটিস করতে, তখন আমার উচ্চারণটা সঠিক। এখনো ভুল হয়, আমি যখন বাসায় কথা বলি, বন্ধু বান্ধবের কথা বলি, এখন আমাদের ওই আঞ্চলিকতা চলে আসে। এটাই স্বাভাবিক। আপনি আঞ্চলিক যতই মানে বড় শিল্পী হন না কেন, আপনি আঞ্চলিকতা ঝেড়ে ফেলতে পারবেন না। আঞ্চলিকতা মাটি, ঘ্রাণ, শিকড় আমাদের। আমরা যে স্থানে বসবাস করি, জন্মেছি, এটা হচ্ছে আমাদের শিকড়, এটা ভোলা যায় না। যা হোক, আসেন, যদি একবারে না হয় 10 বার, 20 বার, 50 বার, 60 বার, 200 বার, 300 বার, 500 বার উচ্চারণ করবেন। জিভ দিয়ে লাগবেই না কেন? মানুষ পারে না এমন কোনো বিষয় নেই, তাই না? মানুষ সবই পারে। এরপরে আসেন, একটু বলেই যাই, বর্গের পঞ্চম বর্ণ সব ক্ষেত্রে নাসিক্য ধ্বনি। বোঝা গেছে বর্গের পঞ্চম বর্ণ কোনটা? ক বর্গের পঞ্চম বর্ণ কোনটা? ও। ট বর্গের পঞ্চম বর্ণ ইয়। ট বর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য ন। ট বর্গের পঞ্চম বর্ণ দন্ত ন। প বর্গের পঞ্চম বর্ণ ম। এই 5টা বর্ণের উচ্চারণ স্থান তো আছে, কণ্ঠ, দন্ত, ওষ্ঠ, হ্যাঁ, মূর্ধা। কিন্তু এই শেষের 5টি বর্ণকে নাসিক্য ধ্বনি বলা হয়। নাসিক্য ধ্বনি কি? কথা বলার সময় বাতাস বের হওয়ার সময় কিছু মুখ দিয়ে বের হয়, কিছু নাক দিয়ে বের হয়। এই ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলে। আপনার সহজে বুঝুন, যদি যারা আরবি পড়েছেন, আরবির মিম, নুন, তারপরে তানবিনওয়ালা হরফ, এগুলো সবসময় কি থাকে? নাসিক্য ধ্বনি, নাক থেকে উচ্চারণ করতে হয় না, গুণ্য করতে উচ্চারণ করতে হয়। মিম, নুন। জি, ঠিক বাংলা ভাষার এই 5টি বর্গের শেষ 5টি তানবিনওয়ালা অক্ষর হরফ। নাসিক্য ধ্বনি। বোঝা? আমি ভুল বলতে পারি, আপনারা ঠিক করে নিয়েন, আরবি তো ভালো বুঝি না। এই 5টি হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কি? বাতাস বের হওয়ার সময় মুখ থেকে বের হবে অর্ধেক, নাক থেকে অর্ধেক বের হবে, নাকে চলে যাবে। ম। আমরা নাসিক্য ধ্বনি শুধু তো ব্যবহার করতে চন্দ্রবিন্দু থাকে, তাই না? চন্দ্রবিন্দু না, ম, ন, ও, ইয়, 2টা ন, ও, ইয়, ম, 5টা যেখানে থাকবে সব জায়গায় নাসিক্য ধ্বনি হবে। ও যার সাথে যুক্ত হবে, যার ঘাড়ে বসবে, ও তো ঘাড়ে চড়ে বসে, তাই না? ইয়, ও, একা কোনো শব্দ প্রথম ব্যবহৃত হয় না, কারো ঘাড়ে উঠে ব্যবহৃত হয়। এই যে যেখানে ব্যবহৃত হোক না কেন, এইটাকে আপনি নাসিক্য ধ্বনি বলবেন। বর্গের কি পাইলাম? বর্গের শেষ বর্ণটা নাসিক্য ধ্বনি। বোঝা গেছে? ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে একটু ফোন দিচ্ছি আপনাকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নাসিক্য ধ্বনি বোঝা গেছে? নাসিক্য ধ্বনি কেন? নাক স্যার, থেকে। জি স্যার, বলেন। এই যে এটা কি আসছে এখানে? এই মাঝখানে স্ক্রিন উঠে আছে, এটা তারিক ভাই বলতে পারবে, আমি বলতে পারবো না। স্ক্রিন শেয়ার হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, এটা আমি ওই যে বর্গগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কামাল বিনা ভাই যেগুলি বলছেন,
আমি এগুলি শেয়ার করে দিয়েছি। ও হুম, এগুলো এখনো আসেনি, এগুলো পিডিএফ উঠে আছে আর কি উপরে। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ দেখতে হ্যাঁ আসলে বোঝা যায় না তো, এজন্য না দিলেই ভালো হয়, মনোযোগ নষ্ট হয়। জি জি, ওই মনোযোগটা নষ্ট হচ্ছে তারিক ভাই বোধ হয়। হুম, এখন আম, আহ, নাসিক্য ধ্বনি বোঝা গেছে যে সংক্ষেপে এটা আবার আলোচনা করব যখন অল্প প্রাণ মহাপ্রাণ তিনটা আলাদা ভাগ করবো তখন। হুম, বর্গের পঞ্চম বর্ণটা নাসিক্য ধ্বনি, নাককে বলতে হবে। এবার স্ক্রিন ক্লিয়ার করেন। জি, আপনার কথা বুঝিনি, আর একটু বলেন। অডিও বোঝা যাচ্ছে না যে বলছেন? আমার মনে হচ্ছে স্ক্রিন শেয়ার দিলে ভালো হবে, কারণ হচ্ছে এগুলো তো গণিতের মতো অনেকগুলো সূত্র বলছি না। হ্যাঁ, আমি আমি শোনেন, এই সূত্রগুলো আমি সংক্ষেপে ক্লাস নিজ মতো কন্টিনিউ করেন। করে আমি সব শিক্ষার্থীর সুবিধার্থে বলছি। আমি এটা কাগজে লিখে শীট তৈরি করে আমি তারিখ ভেঙে দিয়ে দেবো। এই যে আমি কথাগুলো বলছি না, সংক্ষেপে 2টা পৃষ্ঠার মধ্যে লিখে সহজে এবং ব্যাখ্যা, আমি আজকে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি যেন পরবর্তীতে দেখলে আপনি বুঝতে পারেন। বোঝা গেছে? ওইটা দেখলে মনে পড়বে, হ্যাঁ স্যার তো এটা বলেছিল। আমি এটা দিব, সেটাই ভালো জি হবে। স্যার, জি জি। দিব। আমি তারিখ ভাষায় তো কথা হয়েছে, আমার তারিখের কথা আছে, আমি দিব একটা, ঠিক আছে? আপনি আজকে ব্যাখ্যা সহ জি বুঝে যান। স্যার। আরে আপনারা তো আমার চেয়ে অনেক, আমি তো বুড়ো হয়ে গেছি রে ভাই, অনেক বয়স হয়েছে, মনে থাকে না। আপনারা তো বর্তমানে ছাত্র, অনেক কিছু পারেন। আপনি আজকে দেখলে 3 দিন পরে সেটা 7 দিন পরে বলতে পারেন। আজকে এখন করলে একটু করে লিখতে পারবেন না, নিজের মতো করে, সৃজনশীলের মতো করে লিখবেন, দেখবেন অনেক ভালো, আমার চেয়েও ভালো লিখে ফেলছেন আপনারা। যাও, কোথায় ছিলাম আমরা? আমরা হচ্ছে বর্গের নাসিক্য ধ্বনিতে ছিলাম, নাসিক্য ধ্বনি। বর্গের শেষ পাশে নাসিক্য ধ্বনি। তালব্য বর্ণ শেষ হয়ে গেছে স্যার আমার। চবর্গের সাথে হচ্ছে ইওটা ইওটা হচ্ছে ওই বললাম না, আরেকজনের ঘাড়ি উঠে বসে ইওটা, সেটা হচ্ছে কোন কোন শব্দের সাথে ইও বসে? বঞ্চনা, গঞ্জনা, ব্যঞ্জন, অঞ্চল, ঠিক আছে? এই সমস্ত যুক্তাক্ষরের সাথে ইও আছে। এই জন্য এইগুলো শব্দ বসার সময় মন্ত্র সবসময় নাকে বলতে হবে। মও নাকে, ইউচা ওটাও নাকে, মন্ত্র। আবার বলতে গিয়ে বেশি করতে গিয়া সতর্ক থেকে এই বলেন না, মন্ত্র, মানে ভূত পেতনির মতো কণ্ঠের মতো চলে না আসে, ঠিক আছে? হালকা করে যেন না আসে, নাকে যায়। এরপর আসেন, কি থাকলো এরপরে? কি বর্গ বলেন? তাহলে চবর্গ কোথায়, কোন বর্ণ পাইলাম আমরা? ইও। চবর্গ কোন বর্ণ? তালব্য বর্ণ। তালব্য বর্ণ স্যার, তালব্য বর্ণ। তালব্য বর্ণ। তালব্য বর্ণ হ্যাঁ, ও কণ্ঠবর্গ। টবর্গে আসেন, টবর্গ। ট বর্গ। একজন নিশ্চয় এগুলো বাংলা ব্যাকরণ বইতে সব আছে। হ্যাঁ ভাই, বাংলা ব্যাকরণ বইতে আরো কঠিন করে, আরো বিস্তারিত আছে, ওটা পড়তে গেলে আমারই মাথা খারাপ হয়ে যায়। ওটা দেখা যাবে আপনি ওটা পড়তে গেলে ব্যাকরণবিদ হয়ে গেছেন। এখন টবর্গে কি কি অক্ষর বলেন, কে বলবেন? ট ঠ ট ড ঢ ঠ ড ঢ মূর্ধন্য। শোনেন, শব্দ হচ্ছে মূর্ধন্য, ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য না, ঠিক আছে? আসেন, টবর্গ হচ্ছে 5টা বর্ণ, ট ঠ ড মূর্ধন্য। এই বর্ণগুলো উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। এটা দিয়েন না, এটা কে দিচ্ছেন, এটা দিয়েন না, মানে ওদিকে নজর যাচ্ছে আমার। হ্যাঁ, একটু ড ঠ ড ঢ মূর্ধন্য। হ্যাঁ, দেখেন এই বর্ণগুলোর উচ্চারণ কি, দেখেন এই বর্ণগুলো হচ্ছে কি বর্ণ? এটা মূর্ধা বর্ণ। টবর্গ হচ্ছে মূর্ধা বর্ণ। কেন? এই বর্ণ উচ্চারণের সময়, দেখেন এই বর্ণগুলো উচ্চারণের সময় জীবের মাথাটা উল্টিয়ে গিয়ে, এই জীবের মাথা দেখছেন, এই হ্যাঁ এটা উল্টিয়ে যায়, দেখেন এই হ্যাঁ উল্টিয়ে, জীবের মাথাটা উল্টিয়ে গিয়ে কোথায় লাগে? মূর্ধায় লাগে। মূর্ধা কোন জায়গাটা? এই যে মুখের গহ্বরের একেবারে, না এই আপনি যে দাঁত দিয়ে দেখাচ্ছেন এটা হচ্ছে অগ্রতালু। মূর্ধা আরো পিছনে, একেবারে জীবের মাঝ বরাবর উপরে বিশাল ফাঁকা জায়গাটা, হ্যাঁ, আঙ্গুল দিচ্ছেন কে? আপনি দেন, আরো পিছনে যান, আমার দিকে দেখেন, এই এই জায়গাটা উপরে, মুখের উপরে বিশাল ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে মূর্ধা। হ্যাঁ, এই তো ওই পেয়েছি, দেখছি আপনারটা অনেক হা করেছেন। হ্যাঁ, এখন
হ্যাঁ, ওইটা হচ্ছে মূর্ধা। ট বর্গ হচ্ছে মূর্ধা বর্ণ। কেন? জীবের সামনের অংশটা উল্টিয়ে গিয়ে, সোজা লাগে না, উল্টিয়ে গিয়ে মূর্ধায় আঘাত করে। সংজ্ঞাটা হচ্ছে জীবের সামনের অংশটা উল্টিয়ে গিয়ে মূর্ধায় লেগে বাতাস পথ কিছুক্ষণ ধরে আটকে রাখে, হালকা সময় আটকে রেখে স্বরধ্বনির সাহায্য নিয়ে এই বর্ণগুলো উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলোকে মূর্ধা বর্ণ বলা হয়। বলছে এই যে মূর্ধা বর্ণ কেন? জীবের মাথাটা উল্টিয়ে গিয়ে মূর্ধায় গিয়ে লাগে। যখন বুঝবেন জীবের মাথাটা মূর্ধায় গিয়ে লাগতেছে না, তখন উচ্চারণ ভুল হবে আপনার। বুঝে নেবেন, উচ্চারণ ভুল হবে আপনার। জি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো জীব কোথায় গিয়ে লাগবে ওই জায়গায় না লাগলেই ভুল হবে। যেমন চ ছ, জীবের পেট যদি তালুতে গিয়ে না লাগে, অগ্রতালুতে না লাগে, তাহলে ভুল হবে। ট ঠ, এই বর্গ হচ্ছে মূর্ধা বর্ণ। এই মূর্ধা বর্ণ কি কি? ট ঠ ড ঢ মূর্ধন্য ন। আমরা যখন এখন বোঝানোর জন্য মূর্ধন্য ন ব্যবহার করছি, আমরা যখন পড়বো তখন কি মূর্ধন্য ন বলবো? তখন কি বলবো? ন। আমার উচ্চারণ দিয়ে বুঝিয়ে দিব নটা কোথেকে উচ্চারণ হবে, মূর্ধা থেকে উচ্চারণ হবে। ন, দেখেন আমার মুখটা দেখেন, ন ন। আমি জীবের মাথাটা উল্টে গিয়ে মূর্ধায় লাগতেছে, এই জন্য ন। যেমন পার্থক্যটা কোথায় বুঝবেন? আমাদের মন, হার্ট, আমাদের হৃদয়, এটার বানান কি জানেন? এটার বানান কি? ম দন্ত ন, মন মন, মন। আর 40-এর 1 কোণ আমরা বুঝতাম না আগে, এখন তো মেট্রিক যুগ, মেট্রিক পদ্ধতি। আমরা যখন আগে শের মন ব্যবহার করতাম না, 40-এর 1 মন, ওই মনের বানানটা কি জানেন? মর পরে মন, মূর্ধন্য না, মন, মন। ওই নটা মূর্ধায় গিয়ে লাগবে। আমাদের যে হৃদয়, হার্ট, হ্যাঁ, এই মন হচ্ছে এই নটা দাঁতে গিয়ে লাগবে। দুই জায়গা থেকে উচ্চারিত হবে। আসতেছি, টবর্গ উচ্চারণ স্থান পাইলেন মূর্ধা বর্ণ। ভাই আমি এখন বলে যাচ্ছি, প্র্যাকটিস যখন করবেন প্রয়োগ পর্যায়ে গিয়া এটার বাস্তব প্রয়োগ বুঝতে পারেন। মূর্ধা বর্ণ পাইলেন? হ্যাঁ, এখন দেখেন অনেক সময় মানে ভুল হয়। কি ভুল হয়? টট হয়, ভুল হয়, ডট হয়, ভুল হয় উচ্চারণে। সিলেট অঞ্চলের মানুষ টকে ট বলে, ঠকেও ঠ বলে, হ্যাঁ, ককে ক বলে, খকেও ক বলে। বোঝা গেছে? মানে মহাপ্রাণ অল্প, মহাপ্রাণ একটু পরে আসতেছে অল্প প্রাণ মহাপ্রাণ। আমি একটু মানে কণ্ঠের বর্ণগুলা বুঝিয়ে যাই আগে। হ্যাঁ, এই উচ্চারণে অল্প প্রাণ মহাপ্রাণ থাকলে এই ট বর্গটা বেশি ভুল হয় আমরা উচ্চারণের সময়। আরো কিছু উচ্চারণের সাথে কি ভুল আপনি যদি বুঝতে পারেন, রাস্তায় হাঁটতেছেন কি ভুল করছেন, আপনাদের অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে যাবেন। আপনি যখন বুঝতে পারবেন যে উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, ভুলটা কোথায়, ভুলটা ধরতে পারলে আপনি উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। আপনি যখন ভুলটা ধরতে পারলেন অনেকখানি শুদ্ধ হয়ে গেল, কারণ ভুলটা ধরতে পারলেই আপনি শুধরাবেন। মানে ভুলই ধরতে পারছেন না, এই জন্য আগে ভুলটা ধরতে হবে। কি? ট বর্গ মূর্ধা বর্ণ উচ্চারণের সময় ভুল হয় কি? এটার অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে ভুল, এটা পরে আমি আসতেছি। এরপর আসে কি বর্ণ? এরপরে কি বর্ণ? বর্গ, ত বর্গ, ত বর্গ, ত বর্গ, ত বর্গ কি হয়? ত থ দ ধ দন্ত ন, ত থ দ ধ দন্ত ন। এই চারটা, মানে সরি চারটা কেন, 5টা। এই 5টা উচ্চারণের সময় আমরা কি করি? এই 5টা উচ্চারণের সময় আমরা কোথায়, কার সাহায্যে উচ্চারণ করি? দাঁতের সাহায্যে উচ্চারণ করি। জীব তো আছেই, জীব না হলে আপনি কথা বলতে পারবেন? জীব না হলে আপনার কথা বলতে পারবেন না, আউ আউ করবেন, কোনো কথাই বের হবে না। জীব তো আছেই। এবং আমি যতগুলো বললাম সব উচ্চারণ স্থানের সাথে জীব একটা মুখ্য বিষয়, সবটার সাথে কিন্তু জীব আছে, এটা মাথায় খেয়াল রাখবেন, সাধারণ জ্ঞান দিয়ে বুঝবেন এটা, যে আমি যত উচ্চারণ করেছি, যত নিয়ম মতো সবটার সাথে জীব কিন্তু জড়িত। কণ্ঠবর্ণ কোথায়? ক বর্গ জীবের জীবামূল কণ্ঠে কোমলতালুতে গিয়ে লাগে। চ বর্গ কোথায়? তালব্য বর্ণ, কেন? জীব গিয়ে তালুতে লাগে। ত বর্গ কি? মূর্ধা বর্ণ, কেন? জীবের মাথা গিয়ে মূর্ধায় লাগে। এরপরে ত বর্গ, ত বর্গ কি? দন্ত বর্ণ, কেন? ত বর্গ উচ্চারণের সময় জীবের সামনের অংশটা দাঁতের উপরের পাটির গোড়ায় গিয়ে লাগে। কিভাবে বুঝতে হবে?
ত বর্গ উচ্চারণ করবার সময় জিভের সামনের অংশটা আমাদের যে দুই পাটি দাঁত আছে দাঁতের উপরের পাটির গোড়ায় গিয়ে লেগে বাতাস কিছুক্ষণ ধরে বন্ধ রেখে চাপ রেখে প্রয়োজনীয় স্বরধ্বনি অথবা স্বরবর্ণের সাহায্য নিয়ে এই বর্ণগুলা উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলাকে দন্তবর্ণ বলা হয়। এই বর্ণ উচ্চারণের সময় দাঁত সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। ত বর্গ যদি দাঁতের সাথে না লাগে বুঝবেন ভুল হয়েছে। কি দেখেন, আমি বলি আমার দিকে তাকান। ত, দেখেন জিভটা কোথায় চেপে দিচ্ছি। ত ত হ্যাঁ, ত, থ, দ, ধ। আপনি ক্যামেরার সামনে হাত দিচ্ছেন কেন? সমস্যা নেই, হাত সরান ক্যামেরার সামনে থেকে। দেখেন দন্তবর্ণ কি কি কোথায় গিয়ে লাগে, আমার দিকে তাকান। জিভের মাথার অংশটা দাঁতের গোড়ায় গিয়ে লাগে। এই দেখেন ত ত ত ত কোথায় গেলে, এই যে আমার জিভটাই জিভের গোড়ার মাথার অংশ। হ্যাঁ, ত ত দাঁতের উপরের পাটির ভিতরে গিয়ে লাগে। ত থ দ ধ দন্ত ন। এই জন্য এইগুলোর নাম হচ্ছে দন্তবর্ণ। উচ্চারণ স্থান কি? দাঁতের উপরের পাটি প্লাস জিভের মাথা, জিভের ডগা। পাওয়া গেল ত বর্গ। এরপর আসেন প বর্গ। প বর্গ কি? প ফ ব ভ ম। প ফ ব ভ ম। এই পাঁচটা হচ্ছে ওষ্ঠবর্ণ, মানে ঠোঁট বর্ণ। বোঝা গেছে? এই পাঁচটি হচ্ছে ওষ্ঠবর্ণ। এই বর্ণের উচ্চারণের নিয়ম কি? উপরের ঠোঁট নিচের ঠোঁট দুইটা একেবারে লাগিয়ে, ঠিক আছে? উপরের ঠোঁট নিচের ঠোঁট দুই ঠোঁট লাগিয়ে বাতাস কিছুক্ষণ বন্ধ রেখে প্রয়োজনীয় স্বরধ্বনির সাহায্যে এই বর্ণগুলো উচ্চারণ করতে হয়। এই বর্ণগুলো উচ্চারণের জন্য ঠোঁট মুখ্য ভূমিকা, প্রধান ভূমিকা পালন করে। এবং এই ওষ্ঠবর্ণ উচ্চারণের সময় মুখের ভিতরে জিভ সমান্তরাল বরাবর থাকে। মনে রাখবেন, প ফ ব ভ এই বর্ণ উচ্চারণের সময় জিভের মাথাটা ঠোঁটের ছুঁই ছুঁই থাকে এবং সমান্তরালভাবে থাকে, কিন্তু মূলত উচ্চারিত হয় ঠোঁট দিয়ে। এই জন্য এইগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ। ঠোঁটের আরেক নাম, ভালো নাম হচ্ছে ওষ্ঠ, এই জন্য বলা হয় ওষ্ঠবর্ণ। মনে থাকবে? এই বর্ণের উচ্চারণের স্থান কোথায়? উপরের ঠোঁট নিচের ঠোঁট। আমি বলি দেখেন, প ফ ব ভ, তারপরে কি? এই যে আপনি 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 দেখা যাচ্ছে আপনাকে। ম। হ্যাঁ, প ফ ব ভ ম। এই পাঁচটি হচ্ছে ওষ্ঠবর্ণ। কেন? ঠোঁট দিয়ে, ওষ্ঠ দিয়ে উচ্চারণ করতে হয় ওষ্ঠবর্ণ। এটা উচ্চারণের সময় দুই ঠোঁট মিলে যায় আর জিভটা সমান্তরাল বরাবর, সোজা বরাবর সামনের দিকে থাকে। ওষ্ঠবর্ণ উচ্চারণ। এটা আমরা এই প বর্গটা একটা বর্ণ ভুল করি আমরা। এটা সেটা দেখেন কিভাবে উচ্চারণ করতে পারে। ঠোঁট দুটো মিলাবেন আগে, দেখেন আমার দিকে তাকান। আগে ঠোঁট দুটো মিলাবেন। এই জোরে চেপে ধরবেন ঠোঁট, না হতে চাইলে ঠোঁট চেপে ধরে ভিতরে বাতাস থেকে জোরে ধাক্কা দিবেন, দেখবেন প বর্গ হয়ে যাচ্ছে। প ফ ব ভ ম। সহজ হয়ে গেল। কিন্তু এই ওষ্ঠবর্ণের মধ্যে একটা বর্ণ আমরা ভুল করি, কি সেটা? ফ। কি বলি? ফ ভুল করি। ফ আমি ফুল বলি না, ফুল বলি। ফুল, ফেক। হ্যাঁ, আও আমরা এফ বলি, ইংরেজি এফ বলি, ফুল না, ফুল। তাহলে স্যার এটাকে ধাক্কা দিয়ে হবে নাকি ফুল? দুই ঠোঁট মিলাবে নাকি? ফুল। দুই ঠোঁট মিলাবে নাকি? ফুল। আপনি যখন ঠোঁট ফাঁকা বলবেন, শুনেন, আপনি যখন ঠোঁট ফাঁকা রেখে বলবেন তখনই ওষ্ঠবর্ণগুলো উচ্চারণে ভুল হবে। স্যার তাহলে কি আমরা এটাকে ফুল, যেমন সঙ্গীতের ক্ষেত্রে ফুলের মতো
মিনা ভাই স্যার আনমিউট আপনি করে নেন। মিউট হয়ে আছেন। মিনা ভাই আনমিউট করে নেন। এটা কেমন হলো, অটো হয়ে গেছে। যাই হোক, আপনি ওষ্ঠবর্ণের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুই ঠোঁট মিলিয়াতে হবে। এই যে না হইলে দুই আঙ্গুল দিয়ে ঠোঁট জোর করে মিলাবেন, মিলবে না কেন? মিলাইলে নেই। মিলাইয়া প ফ ব ভ ম। ওই যে প্রশ্ন করেছেন যিনি, যে এটা ফুলের মতো সুন্দর, এটা ফুলের মতো সুন্দর, নট ফুলের মতো সুন্দর। ফ না, ফ ফ ফ। আপনি যদি ফ কে ফ বলেন, তাহলে মাইক্রোফোনে যখন কাজ করবেন তখন দেখা যাবে আপনি বলছেন ফ, কিন্তু শ্রোতা শুনছে এক বস্তা বাতাস তার কানে গিয়ে লাগছে। ফ, মাইক্রোফোনে যখন বাতাসটা বের হবে, সাউন্ড বক্সে শোনা যাবে কতগুলা বাতাস ঢুকিয়ে দিল আপনার কানে, আপনার উচ্চারণের সমস্যা হবে, শোষ আওয়াজ। ঠিক আছে? হ। জি তাহলে স্যার, থ্যাংক ইউ। হ। ভাই যারা যারা আছেন 25টি পাওয়া গেল। ঘরটা ঠিক আসে না। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, বর্গের বর্ণ পাওয়া গেছে। এই বর্ণের আগে ক বর্গ হচ্ছে মানে কণ্ঠবর্ণ অথবা জিহ্বামূলীয় বর্ণ। চ হচ্ছে তালব্য বর্ণ। এই কথা বলেন কি, ভালো করে শুনে নাকি? ক হচ্ছে কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ, চ হচ্ছে তালব্য বর্ণ, ট হচ্ছে মূর্ধা বর্ণ, ত বর্গ হচ্ছে দন্ত বর্ণ, প বর্গ হচ্ছে ওষ্ঠ বর্ণ। এই 25টা বর্ণের উচ্চারণের স্থান পাইলেন। এরপরে আসেন, জি স্যার। এই বর্ণগুলোর আবার ভাগ আছে অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এই বর্ণগুলো তো উচ্চারণ কোথেকে উচ্চারণ হবে পাইলেন। এরপরে লাগে না যে ক একরকম, খ আর একরকম কেন? ক তো কণ্ঠবর্ণ, খ কণ্ঠবর্ণ, ক বলছি, খ একটু জোরে ধাক্কা দিয়ে বলছি, শরীরতে শক্তি বেশি লাগছে, সে প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই বর্গের 5টা অক্ষরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। নাসিক আগে বলে গেলাম, এটা বলছিলাম পরে বলবো, কিন্তু আগে প্রয়োজনে বলে দিচ্ছি আগে। অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। আবার একটু বলেন। এই বর্গের যে 25টি অক্ষর পাইলাম, কোথায় কোনটা উচ্চারণ হবে? ক বর্গ কণ্ঠবর্ণ, চ বর্গ তালব্য, ট হচ্ছে মূর্ধা, ত বর্গ হচ্ছে দন্ত এবং প হচ্ছে ওষ্ঠবর্ণ। এবং এই বর্গের 25টি বর্ণকে আবার শুদ্ধ উচ্চারণের অর্ধেক হলো, কোথেকে উচ্চারণ হবে? এরপরে আসলেন উচ্চারণের জায়গা ঠিক রেখে অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, 3টা জায়গা উচ্চারণের শুদ্ধ উচ্চারণ ক্ষেত্রে। অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। অল্প প্রাণ কি? 3টা জিনিস বোঝা গেছে, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। অল্প প্রাণ কি? অল্প প্রাণ হচ্ছে যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে, ধ্বনি উচ্চারণ করতে। অল্প প্রাণ ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে ফুসফুসের বাতাস কম বের হয়, অপেক্ষাকৃত কম কষ্ট হয়, সেটা অল্প প্রাণ ধ্বনি বলে। বুঝাইতে পারলাম? আবার বলছি, যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে ফুসফুস থেকে কম বাতাস বের করতে হয় এবং কম জোর দিতে হয়, সহজে উচ্চারণ করা যায়, তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। এবারটা মহাপ্রাণ। সালাম আলাইকুম মিনা ভাই, আমাদের ইতিমধ্যে আমরা স্বরধ্বনি এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের আবার একটু বলেন, শব্দ আসছে, আরেকটু বলেন। আবার শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? বলছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থানগুলি বলার জন্য আমাদের ইতিমধ্যে 9টা 10 বেজে গেছে। এখন সেক্ষেত্রে আমাদের তো আমাদের নির্ধারিত সময়ে শেষ হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা যদি মনে করেন, তাহলে আমরা যে মানে অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য ধ্বনি বা বর্ণের প্রয়োগ শিখব। আপনারা যারা আছেন, এই 3টা কি শেখার মতো ধৈর্য আছে? আরো কি 20 মিনিট চালাবো, না আজকে এ পর্যন্তই থাকবে?
বুঝতে পারছি। আবার আজকে এ পর্যন্ত থাকলে ভালো হতো। কথা বলি সেটা হচ্ছে আমি অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য শেষ করলে আমি বর্গটা শেষ করতে পারি, বর্গের 25টা অক্ষর উচ্চারণ শেষ করতে পারি আমি। আচ্ছা, তাহলে আপনি জি জি, আমরা এই তিনটা শিখবো, অল্প প্রাণ মহাপ্রাণ শিখবো ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে। কাছাকাছি 5 মিনিট লাগবে। আমি আবার একটু আসছি। প্রিয় শিক্ষার্থী যারা আছেন তাদের হচ্ছে তারিখ হলো যে সময় অনেক 10 মিনিট বেশি হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। এখন এখানে সমস্যা নাই স্যার, আমরা আছি। আমরা বর্গ পর্যন্ত ছিলাম, হ্যাঁ, পর্যন্তই বর্গের থাক। উচ্চারণ স্থান পাইলাম। এখন অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য হলে আমরা বর্গটা শেষ করতে পারি, বর্গের উচ্চারণ স্থানগুলা। এবার আসেন অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য। অল্পপ্রাণ কি পাইছেন? পাওয়া গেছে সেটা হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে কম বাতাস বের করতে হয়। যে বলতে পারি আমরা বেশি জোর দিতে হয় না, সেখানে অল্পপ্রাণ ধ্বনি বলে। আজ এই পর্যন্তই থাক। আর 2 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। আর এই পর্যন্তই থাক। ঠিক আছে, মহাপ্রাণ আসেন। অল্পপ্রাণ পাওয়া গেছে, মহাপ্রাণ আসেন। মহাপ্রাণ হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে ফুসফুস থেকে বেশি বাতাস বের হয় এবং বেশি জোর দিতে হয়, কণ্ঠে এমফেসিস দিতে হয়, সেটাকে মহাপ্রাণ ধ্বনি বলে। একটু জোর দিয়ে বলতে হয়, মহাপ্রাণ ধ্বনি বলে। এরপর আসে নাসিক্য। মহাপ্রাণ বোঝা গেছে? সহজ। অল্পপ্রাণ হচ্ছে কম বাতাস বের হয়, কম সময় মানে কষ্ট হয়, হালকা করে বলতে হয়, এটা অল্পপ্রাণ। আর মহাপ্রাণ হচ্ছে বেশি বাতাস বের হয় এবং জোর দিয়ে বলতে হয়, এটা হচ্ছে মহাপ্রাণ। নাসিক্য হচ্ছে কিছু বাতাস নাক থেকে বের হবে, কিছু বাতাস মুখ থেকে বের হবে, দুই জায়গাতে বের হবে, অক্ষরটা কিছু নাকে চলে যাবে, এটাকে ধ্বনি বলে। অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য পাইলাম, বোঝা গেছে? আমি সংক্ষেপ করে দিচ্ছি, 2 মিনিটে শেষ হয়ে যাবে। এখন আরেকটা চালাকি আছে, সেই চালাকি হচ্ছে বর্গের যে 25টি বর্ণ, 5টা বর্গ, ক চ ট ত প, 5টা বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ অল্পপ্রাণ। ভালো করে শোনেন, এই 5টা বর্ণে বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ অল্পপ্রাণ, বর্গের দ্বিতীয় বর্ণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ এবং বর্গের শেষ বর্ণ নাসিক্য। বুঝতে পেরেছি? অল্পপ্রাণ 2 নম্বর এবং 4 নম্বরটা মহাপ্রাণ এবং শেষটা হচ্ছে নাসিক্য। যেমন বলেন, দেখেন, ক গ অল্পপ্রাণ, ক গ অল্পপ্রাণ, খ ঘ মহাপ্রাণ, নাসিক্য, চ জ। তার কথা 2বার করে শোনা যাচ্ছে। মানে প্রতিধ্বনি হচ্ছে। তারিখ ভাই একটু দেখেন, প্রতিধ্বনি হচ্ছে বোধহয়। দেখেন, চ জ অল্পপ্রাণ, ছ ঝ মহাপ্রাণ, ইয় নাসিক্য, ট ড অল্পপ্রাণ, ঠ ঢ মহাপ্রাণ, মূর্ধন্য ন নাসিক্য, ত দ অল্পপ্রাণ, থ ধ মহাপ্রাণ, দন্ত ন নাসিক্য, প ব অল্পপ্রাণ, হ ভ মহাপ্রাণ, ম নাসিক্য। একটু আগে বলে গেছিলাম যে অল্পপ্রাণ মহাপ্রাণ বলার সময় বলবো, সেটা হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ মিলে গেলে আপনার উচ্চারণ শুদ্ধ হবে না। আপনি অল্পপ্রাণ কোনটা, মহাপ্রাণ কোনটা, এইটা আপনার খেয়াল রাখতে হবে। আবার 2টা মহাপ্রাণ একসাথে আসলে মানে অটো ভুল হয়ে যায়, হ্যাঁ, ভুল হয়ে যায়। 2টা মহাপ্রাণ একসাথে আসলে এটা পরবর্তীতে যারা ক্লাস নেবেন, এরা উচ্চারণের সূত্র যখন বিস্তারিত হবে, নত্যবিধান সত্যবিধান পড়ানো হবে, তখন এটা বলে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে কি পেলাম আমরা? যে ক খ গ ঘ এই 5টা বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ অল্পপ্রাণ, দ্বিতীয় বর্ণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ, আর শেষ বর্ণ নাসিক্য। এই বর্গের আরেকটা নিয়ম আছে, ঘোষধ্বনি অঘোষধ্বনি বলে যে 1 মিনিটে। ঘোষধ্বনি অঘোষধ্বনি। বর্গের ঘোষধ্বনি কি? যে অক্ষরগুলো উচ্চারণ করতে, বর্ণ উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি কাঁপে। এই যে স্বরতন্ত্রী, এখানে এই জায়গাটা দেখেন, এই থেকে এই পর্যন্ত এই জায়গাটা স্বরতন্ত্রীর জায়গা, ফুসফুস স্বরতন্ত্রীর জায়গা, স্বরতন্ত্রী বেশি কাঁপে, সেই বর্ণগুলোকে বলা হয় ঘোষধ্বনি, সেই ধ্বনিগুলো বলা হয় ঘোষধ্বনি। আর যে বর্ণগুলো উচ্চারণ করতে, ধ্বনিগুলো উচ্চারণ করতে স্বরধ্বনি কম কাঁপে, অনেক ক্ষেত্রে কাঁপে না, সেইগুলোকে বলা হয় অঘোষধ্বনি। বর্গের তৃতীয়, চতুর্থ এই 2টা হচ্ছে ঘোষধ্বনি। বর্গের প্রথম এবং দ্বিতীয় এই 2টা হচ্ছে অঘোষধ্বনি। পাওয়া গেল?
এই দেখেন, আমি একটা ছবি দেখাই আপনাকে, এখানে দেখেন, এটা কি দেখা যায়? দেখেন আমি একটা তালিকা বানিয়েছি, দেখেন এটা ক বর্গ লিখেছি, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ দ ধ, দন্ত ন, প ফ ব ভ ম। এটা কি দেখা যায়? ছবিতে দেখা যাচ্ছে? দেখিয়েছি উপরে, দেখেন অ্যারো দিয়ে দেখিয়েছি যে প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ অল্প প্রাণ, নিচে লিখেছি, এই দেখেন তৃতীয় বর্ণ, প্রথম বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ, পঞ্চম বর্ণ নাসিক্য। উপরে আছে কি বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ অঘোষ এবং তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ ঘোষ, ঠিক আছে? আর পঞ্চমটা হচ্ছে নাসিক্য। আজ এ পর্যন্ত এই বর্গ শেষ করলাম তারিক ভাই। এরপরে অন্তস্থ বর্ণ আছে র, ল, স আছে 3টা শীষ ধ্বনি, তারপরে র আছে 3টা, বয়শূন্য র, ঢয়শূন্য র, ঢয়শূন্য ঢ, তারপর অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু হ। তারপরে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা আপনার পরবর্তী ক্লাসে করা হবে। আজকে তো অনেক সময় বেশি গেছে, তাই না? আপনার 1 মিনিটে আমি সারমর্ম বুঝিয়ে দিই কি কি পড়ালাম আজকে। প্রিয় শিক্ষার্থী যারা আছেন, 1 মিনিটে তারিখ ভাই কি বলছিলাম দেখেন, ঠিক আছে কিনা? আবৃত্তি কাকে বলে, এরপরে শিখলাম আবৃত্তি কার কি, আবৃত্তি কার কাহাকে বলে, আবৃত্তি কাকে বলে, আবৃত্তি কার কাহাকে বলে, আবৃত্তিকারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, ভালো আবৃত্তি শিখতে হলে কি করতে হবে। এবার যেমন শুদ্ধ উচ্চারণ শিখতে হলে শুদ্ধ উচ্চারণ কি। এরপরে আসলাম ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি কি, বর্ণ কি, ধ্বনি ব্যাখ্যা কি, বর্ণের ব্যাখ্যা কি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি শিখলাম। এরপরে বর্ণে আসলাম, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণে আসলাম। এবার মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি শিখলাম। এবার ব্যঞ্জন বর্ণে ঢুকলাম, বর্গ শিখলাম, ক থেকে ম